পিছন দিক থেকে একটা গুলি সবেগে ধেয়ে এলো তাদের গাড়ির দিকে। তবে তার লক্ষ্যভ্রষ্ট হয়ে মিস্টার ব্যানার্জির পাশের একটা রোডে সজোরে গিয়ে আঘাত করল। এরকম কিছুর জন্য কেউ প্রস্তুত ছিল না। সাথে সাথে মিস্টার ব্যানার্জি বললেন, কভার কভার প্রাণতোষ, কভার, ফাস্ট ফাস্ট, মুভ ফাস্ট। ধূমপান, মদ্যপান ও তামাক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Any digital copy of this content leading to piracy is a crime. অনুগ্রহ করে পাইরেসি করবেন না ও পাইরেসি সাপোর্ট করবেন না। নমস্কার, আমি অদ্রিজা। আমাদের চ্যানেল ফ্যাবিউলাস টেলসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য সৌরভ সেনগুপ্তের লেখা মিস্টার ব্যানার্জি সিরিজের চতুর্থ গল্প মিস্টার ব্যানার্জি ও নথি রহস্য। এই সিরিজের বিগত গল্পগুলিকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আশা করি আমাদের আজকের প্রেজেন্টেশনও আপনাদের নিরাশ করবে না। এই গল্পে আপনারা দেখতে পাবেন বিজ্ঞানের জগতের গৌরব তথা আমাদের মেঘনাদ সাহা ইনস্টিটিউট অ্যান্ড টেকনোলজি থেকে হঠাৎই চুরি হয়ে যাবে এক গুরুত্বপূর্ণ ফাইল, যে ফাইল বাংলা তথা গোটা বিশ্বের এক প্রকার বিস্ময় বলা চলে। অত্যন্ত সুরক্ষিত একটি রুম, যাতে সুরক্ষার বিন্দুমাত্র কোনো গাফিলতি নেই। তাহলে চুরিটা হবে কিভাবে? ফাইলটাই বা এত গুরুত্বপূর্ণ কেন? তাছাড়াও সবচেয়ে জরুরি যেটা, চুরিটা করলই বা কে? এই সব কিছু জানতে হলে আপনাদের অবশ্যই সম্পূর্ণ গল্পটা শুনতে হবে। আর হ্যাঁ, শোনার পর নিজেদের অনেস্ট ওপিনিয়ন কমেন্ট সেকশনে জানিয়ে যেতে ভুলবেন না। আজকের গল্প পাঠে গোরা, মিস্টার ব্যানার্জি ও বড়বাবুর চরিত্রে সুরঞ্জন ও সুদীপ। তাহলে আর অহেতুক বাক্য ব্যয় না করে শুরু করছি আমাদের আজকের বিশেষ নিবেদন, রহস্য রোমাঞ্চ গোয়েন্দা গল্প মিস্টার ব্যানার্জি ও নথি রহস্য। নাইনে বন্দেল রোডের বাড়িটায় সান্ধ্যকালীন চায়ের আসর তখন রীতিমতো জমে উঠেছে। পুলিশের খাকি পোশাক পরিহিত ব্যক্তিটি হঠাৎই অট্টহাসিতে ফেটে পড়লেন। আপনি যে কি বলেন না স্যার। আরে ঠিকই বলছি প্রাণতোষ। এখন এই কেস, মার্ডার, কিডন্যাপ এসবে কেমন একটা ঘেন্না ধরে যাচ্ছে জানো তো। যদিও লালবাজার থানার বড়বাবু মিস্টার প্রাণতোষ রায় যার বন্ধু, সে মানুষের এমন কেস পাওয়াই স্বাভাবিক। তা যা বলেছেন স্যার। এই বলে চায়ে একটা লম্বা চুমুক মারলেন বড়বাবু। পাশ থেকে মিস্টার নিরলস ব্যানার্জি হাতের সিগারেটটা একটু এগিয়ে দিলেন বড়বাবুর দিকে। এ না প্রাণতোষ। বড়বাবু বেশ খানিকটা থতমত খেয়ে অবাক হয়ে চেয়ে রইলেন গোয়েন্দা মহাশয়ের দিকে। যদিও এটাই স্বাভাবিক, দুজনের পরিচিতিটাও নেহাত কম দিনের নয়। তবুও এই বিরল দৃশ্যটির সাক্ষী আজ অবধি একবারও হননি বড়বাবু। কারণ এই দীর্ঘ পরিচিতির সুবাদে বড়বাবু খুব ভালো করে জানেন মিস্টার নিরলস ব্যানার্জি নিজের খুব পছন্দের এই ক্লাসিক সিগারেটটা কারোর সাথে খুব একটা শেয়ার করেন না। আরে নাও নাও, অত লজ্জা পেতে হবে না। ব্যোমকেশবাবুর যেমন অজিত ছিল, এলুমুত্তিরের যেমন তোপসে, শার্লকের যেমন ওয়াটসন, তেমনি ক্ষুদ্র গোয়েন্দার তো একজনই আছে, সে তো তুমি। তা ভায়া, তুমি তো আমার পার্টনার। তোমার সাথে সিগারেট ভাগটা অনায়াসে করে নেওয়া যায়, ঠিক কিনা? মুচকি হেসে আনন্দে গদগদ ভাব নিয়ে সিগারেটটা হাতে নিলেন বড়বাবু, আর প্রথম শুকটানটা মেরে বললেন, তাহলে এখন? সামনের টেবিলে থাকা ফুলুরের ট্রে থেকে একটা ফুলুরি মুখে তুলে নিয়ে মন ভরে খানিকক্ষণ চিবিয়ে মিস্টার ব্যানার্জি বললেন, অ্যাডভেঞ্চার চাইয়ে, অ্যাডভেঞ্চার। এই কলকাতায় থেকে কেস সলভ করতে করতে শরীরে জং ধরে গেল, বুঝলে ভায়া?
বুঝলাম স্যার, বুঝলাম। এই বলে বড়বাবু টেবিল থেকে একটা ফুলুরি তুলে নিয়ে মুখে পুরলেন। ঠিক সেই সময় হঠাৎই ফোনটা বেজে উঠল তার মুখে কিছুটা বিরক্তি বাক্য। ধুর, জীবনটা শেষ হয়ে গেল, শুধু ফোন আর ফোন আর ফোন, ধুর, যা তা একদম। ইত্যাদি ইত্যাদি। এই বলে তিনি ফোনটা রিসিভ করলেন। হ্যালো, কে বলছেন? পাশে থাকা গোয়েন্দা মহাশয় বড়বাবুর মুখভঙ্গি দেখে গায়ের সমস্ত অলসতা নিমেষে ঝেড়ে ফেলে শটাং সোজা হয়ে বসলেন। বড়বাবুকে দেখে এটুকু অনুমান করতে সমস্যা নেই যে এই চায়ের আসরের স্থায়িত্ব আর বেশিক্ষণ নয়। কথা বলা শেষ হতেই গোয়েন্দা মহাশয় হন্তদন্ত হয়ে বললেন, কি হয়েছে প্রান্তোষ? চিৎকার করে ওঠেন বড়বাবু। সর্বনাশ হয়ে গেছে স্যার, স্যার সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। কি সর্বনাশ? স্যার, আমাদের বাংলার অমূল্য সম্পদ খোয়া গেছে স্যার। টান টান হয়ে ওঠে মিস্টার ব্যানার্জি মুখ। ধমক দিয়ে তিনি বললেন, আরে খুলে বলো কি হয়েছে, আনসার মি। টেবিলে থাকা কাঁচের গ্লাসের সম্পূর্ণ জলটা চরম তৃষ্ণার্তের মতো পান করেন বড়বাবু। হাতের সিগারেটটা কোনো রকমের অ্যাস্ট্রেতে গুজে একটা দীর্ঘশ্বাস নেন। তারপর বলতে শুরু করেন, আপনার মনে আছে হয়তো স্যার, এই কয়েকদিন আগের কথা, আমাদের মেঘনাথ শাহ ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। কথা শেষ হলো না বড়বাবু। বাকিটা মুখস্থের মতো গোয়েন্দা মহাশয় বললেন, মনে আছে, বিলক্ষণ মনে আছে। মেঘনাথ শাহ ইনস্টিটিউট অফ টেকনোলজি বিজ্ঞানীরা একটা স্যাটেলাইট তৈরি করতে চলেছেন, যা এই যাবৎ সূর্যের সব থেকে কাছে যেতে পারবে। এবং এর আগে পৃথিবীর কোনো দেশের স্যাটেলাইটই এতটা সূর্যের আউটার লেয়ারের কাছে যেতে পারেনি এবং ইমেজ ক্লিকও করতে পারেনি, তাই তো? ঠিক বলছি তো? একদম ঠিক স্যার, একদম ঠিক। আমাদের কলকাতা তথা বাংলার মুখ গোটা বিশ্বের দরবারে উজ্জ্বল করতো এই সৃষ্টি, কিন্তু হ্যাঁ, কিন্তু কি প্রাণতোষ? সেই স্যাটেলাইট প্রোগ্রামিংয়ের ফাইলটা খুঁজে পাওয়া যাচ্ছে না স্যার। চমকে ওঠেন গোয়েন্দা নিরলস ব্যানার্জি। হ্যাঁ, বলো কি? ঠিকই বলছি স্যার, ওই প্রজেক্টের ডিরেক্টর এক্ষুনি আমাকে কল করলেন স্যার। কিন্তু এরকম একটা ইম্পর্টেন্ট ফাইল চুরি হয়ে গেল, আবার এত সিকিউরিটির পরও না, হে, ব্যাপারটা তো ঠিক হজম হচ্ছে না। সেটাই তো, কেউ কিচ্ছু বুঝে উঠতে পারছে না স্যার। এত সুরক্ষা থাকা সত্ত্বেও ফাইলটা চুরি হলো কি করে? না, ব্যাপারটা খতিয়ে দেখতে হচ্ছে। আফটার অল বাংলার সম্মান বলে কথা। চলো হে পার্টনার, কাজে লেগে পড়া যাক। বলে দুজন সশব্দে গট গট করে বাইরে থাকা গাড়িটার দিকে এগিয়ে গেলেন। হ্যালো, মিস্টার অরণ্য বলছেন? আমি নিরলাস ব্যানার্জি। বাই প্রফেশন আই এম এ ডিটেকটিভ। হ্যালো স্যার, আমি অরণ্য চক্রবর্তী, এই গোটা প্রজেক্টের ডিরেক্টর আমি। নিজের বাড়ি থেকে বেরিয়ে মিনিট 20 লেগেছিল দুজনের গন্তব্যস্থলে পৌঁছতে। গাড়ি থেকে নেমে পারিপার্শ্বিক কোনো কিছুতে 1 সেকেন্ডও সময় নষ্ট করেননি কেউ। নিচে দারোয়ানকে জিজ্ঞেস করে দুজনেই সোজা এসে উপস্থিত হন ডিরেক্টর রুমে। শুরু হয় কথোপকথন। আচ্ছা অরণ্যবাবু, ফাইলটা যে খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা কে কে জানে? আই মিন, কতজন জানে বলতে এই প্রজেক্টের সাথে যুক্ত সবাই, আই মিন ইনক্লুডিং আমি, টোটাল 6 জন। আর জানে বলতে আমাদের দারোয়ান। এই ফাইল মিসিং এর খবরটা আমরা কাউকে জানাইনি স্যার, এমনকি মিডিয়াকেও না। ওদের তো জানেন, তিলকে তাল করাটা ওদের স্বভাব। বুঝলাম। তার মানে আপনি বাদে 5 জন এই প্রজেক্টের সাথে যুক্ত এবং এই গোটা প্রজেক্টটা ওরাও পুঙ্খানুপুঙ্খ জানে, তাই তো? ইতিবাচক মাথা নাড়িয়ে অরণ্যবাবু বললেন, একদম স্যার, আমি বাদে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কাম সিনিয়র সায়েন্টিস্ট দেবব্রত ও আরাত্রিকা, ওরা 2জন টিম লিড করতো। আর বাকি 3 জন হলো রুবি, মনীষা ও ভাস্কর। কাজের দিক দিয়ে 3 জনই বেশ অভিজ্ঞ, তবে ওরা এখানে কিছুটা জুনিয়র বলতে পারে। একটা কথা বলুন অরণ্যবাবু, এইরকম একটা ইম্পর্টেন্ট ফাইল চুরি হয়ে গেল, এটা তো মোটেই সহজে মেনে নেওয়ার মতো নয়। তা সিকিউরিটিরা কি করছিল? মানে সিকিউরিটি সিস্টেমে কোথায় খামতি ছিল বলে আপনার মনে হয়? অসম্ভব, সিকিউরিটি নিয়ে কোনো প্রশ্ন তোলার জায়গা নেই স্যার। পাশ থেকে বড়বাবু বললেন, তেমন বলি, সিকিউরিটি নিয়ে যদি কোনো সমস্যা না থাকে তাহলে কি ফাইলটা উড়ে গেল নাকি? হ্যাঁ, মাথা নিচু হয়ে যায় মিস্টার
অরণ্য চক্রবর্তী। কিছু সময় এভাবেই কাটে। তারপর মিস্টার ব্যানার্জি গলা খাঁকিয়ে শুরু করেন। আচ্ছা, ফাইলটা ছিল কোথায়? আমার এই রুমেই স্যার। রুমটায় ঢোকার আগে নিশ্চয়ই দেখেছেন আমার রুমের সিকিউরিটি কতটা স্ট্রং। মিস্টার ব্যানার্জি চারিপাশটা এক ঝলক দেখে নেন। রুমটাতে কোনো জানালা নেই। মেন গেটটা ছাড়াও ব্যালকনির দিকেও আরও একটা দরজা আছে। এই দরজাটাকে মেন গেটেরই একটা ছোট ভার্সান বলা চলে। তারপর কিছু একটা যেন স্মৃতিচারণ করার চেষ্টা করেন তিনি এবং বলেন, হ্যাঁ, সে দেখেছি বই কি, তা রুমটা ঢোকার আগেই দেখেছি। পাশে বসে থাকা বড়বাবু ঘাটটা রুমটার চারিপাশে একবার ঘুরিয়ে দেখে নেয়। তারপর অরণ্যবাবুর উদ্দেশ্যে বলেন কি মশাই, কিন্তু কিন্তু আমরা তো খুব সহজেই এই রুমে ঢুকে এলাম। বাইরে কয়েকটা সিসিটিভি ছাড়া আর তো কোনো বিশেষ কিছু সিকিউরিটির ব্যবস্থা তেমন দেখলাম না। মুচকি হেসে অরণ্য চক্রবর্তী বললেন, এই রুমটা যা তা ভেবে নেবেন না স্যার। আমাদের পুরো বিল্ডিং এর সবচেয়ে হাইলি সিকিউরড রুম এটাই। আর আপনাদের আসার কথা বললে আমি চেয়েছি, তাই আপনারা এত সহজ এখানে আসতে পেরেছেন। নাহলে ব্যাপারটা কিন্তু এত সহজ নয় স্যার। মানে? পাশ থেকে মিস্টার ব্যানার্জি বললেন, মানেটা আমি বলছি সন্তোষ, মানেটা আমি বলছি। দাঁড়াও, উনি ঠিকই বলছেন। রুমটা কিন্তু যথেষ্টই সিকিউর। কিভাবে? প্রথমত, পুরো বিল্ডিংটাই সিসিটিভিতে ভরা। আমরা রয়েছি সেকেন্ড ফ্লোরে। তুমি দেখেছো কি না জানি না, আমরা যে পথে এই রুমে এলাম সেই রাস্তায় এই ফ্লোরে আসতে মোট 14টা সিসিটিভি পেরিয়ে আসতে হয়েছে। কি আমি ঠিক বলছি তো? আর তাছাড়াও যে দরজাটা দিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম ও দরজা যে সে দরজা নয়। আর এই ব্যালকনির দরজাটাও ঠিক একই রকম। দরজাগুলো পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্টেড, তাই তো? মানে যতটুকু আমি বুঝেছি, হয় ফেস লক নাহলে পিন ছাড়া কিন্তু এই দরজা খুলবে না। আর সেই পাসওয়ার্ড বা পিন ইনপুট মেথডটাও ইনভিজিবল। বাইরের দরজার কাছে কোনো ক্যামেরা বা পিন ইনপুট করা যায় তুমি কি দেখেছো? বড়বাবু নেতিবাচক ঘাড় নাড়লেন। তাহলে দাঁড়ালো এই যে ফেস রিকগনিশন বা পিন দেওয়ার জায়গাটা কোথায়, সেটা কি ভেবে দেখেছো? আসলে পুরো প্রসেসটাই একটা অটোমেটিক প্রসেস প্রাণতোষ। যদি কোনো কারণে ফেস লক কাজ না করে তো তখন ওই পিন কাজে আসবে। অ্যাম আই রাইট? আর আমি যদি খুব একটা ভুল না হয়ে থাকি, ওই পিন ইনপুটটা কিভাবে কোথায় করতে হয় সেটা বোধহয় শুধুমাত্র অরণ্যবাবুই জানেন। শুধু তাই নয়, এই পাসওয়ার্ডটাও আই থিঙ্ক একমাত্র অরণ্যবাবুরই জানা, তাই তো? আর ফেস লকটাতেও ওনারই ফেস সেট করা আছে। কি অরণ্যবাবু, আমি ঠিকঠাক বললাম তো? মিস্টার ব্যানার্জির এতক্ষণ ধরে বলে চলা কথাগুলো হতভম্বের মতো শুনছিলেন দুই মূর্তি। কোনো রকমে নিজেকে একটু তটস্থ করে অরণ্যবাবু অবাক হয়ে বললেন, একদম ঠিক স্যার। মানে আমি তো জাস্ট ভাবতে পারছি না স্যার, আপনি এইটুকু সময়ের মধ্যে মানে কিভাবে? মুচকে হেসে উত্তর দেন মিস্টার ব্যানার্জি, ওসব কিছু নয় অরণ্যবাবু। আচ্ছা, আপনি একটা কথা বলুন, এই রুমটায় ফাইলটা আপনি কোথায় রেখেছিলেন? মানে এরকম একটা গুরুত্বপূর্ণ ফাইল আপনি নিশ্চয়ই টেবিলে এমনি ফেলে রাখেননি? এমনি ফেলে রাখার তো কোনো প্রশ্নই নেই স্যার। এই রুমে একটা গোপন ভল্ট আছে স্যার। ভল্টটাও কমপ্লিটলি ইনভিজিবল। ওই ভল্টেই ছিল ফাইলটা। বলেন কি, ইনভিজিবল ভল্ট থেকে চুরি হয়ে গেল? তাই তো হয়েছে প্রাণতোষ বাবু। সে যাই হোক, কাইন্ডলি একটু আপনি ভলটা দেখান তো। অরণ্যবাবু উঠে দাঁড়ালেন। তারপর ধীর পায়ে এগিয়ে গেলেন দেওয়ালের থাকা অ্যালবার্ট আইনস্টাইনের একটা ফটো ফ্রেমের দিকে। তারপর ফটো ফ্রেমটা হাতে দিয়ে একটু উপরের দিকে তুললেন তিনি। আর সাথে সাথে একটা ছোট্ট লাল সুইচ সবার চোখে দৃশ্যমান হলো। তারপর তিনি তা প্রেস করলেন। কয়েক সেকেন্ড সব চুপচাপ। তারপর একটা মৃদু শব্দ করে দেওয়াল থেকে উন্মোচিত হলো একটা ছোট্ট ভল্ট। তা দেখে পাশ থেকে বড়বাবু বললেন, বাবা, এ তো দেখছি বিরাট কারসাজি মশাই। বলে দুজন এগিয়ে গেলেন ভল্টার দিকে। অরণ্যবাবু ততক্ষণে ভল্টের কাছে গিয়ে উপস্থিত হয়েছে। মিস্টার ব্যানার্জি ভল্টটাকে একটু ঝুঁকে দেখলেন। সামনে একটা ছোট্ট এলইডি স্ক্রিনে লেখা
প্লিজ ইনপুট ইউর পিন টু ওপেন দিয়ে একটা ব্র্যাকেটে লেখা 6 ক্যারেক্টার্স। তা দেখে বড়বাবু বললেন, উফ, এখানেও পাসওয়ার্ড? সেটাই তো স্বাভাবিক প্রাণতোষ, এরকম একটা ফাইল তো এভাবেই রাখা সাজে, তাই নয় কি? সে ঠিকই স্যার, কিন্তু কিন্তু এত কিছুর পরেও চুরিটা হলো কি করে? এই চোর তো রীতিমতো ম্যাজিক জানে মনে হচ্ছে। তাই তো দেখছি। বলেই গোয়েন্দা মহাশয় অরণ্যবাবুর দিকে তাকিয়ে বললেন, আচ্ছা অরণ্যবাবু, ফাইলটা যে এই ভল্টেই আছে কিংবা এই ভল্টের অবস্থান সম্বন্ধে আপনার ল্যাবের আর কেউ জানে? নেতিবাচক ঘাড় নাড়ান অরণ্য চক্রবর্তী। পাসওয়ার্ড? না স্যার, আমি ছাড়া এই ভল্টের ব্যাপারে কেউ কিচ্ছু জানে না। পাসওয়ার্ড তো দূরের কথা। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। হ্যাঁ স্যার, প্রথমে ব্যাপারটা আমার সত্যি বিশ্বাস হচ্ছিল না। একটা মানুষ এত চালাক হয় কি করে? আর তাছাড়াও এই পিনটা অনেক বুদ্ধি খাটিয়ে লাগিয়েছিলাম স্যার, তাও ক্র্যাক করে দিল শয়তান চোরটা। বুদ্ধি খাটিয়ে মানে? বুদ্ধি খাটিয়ে মানে এই ভল্টের পাসওয়ার্ডটা মোটেই কোনো সাধারণ মানুষের ক্ষেত্রে খোলা সম্ভব নয় স্যার। নর্মালি আমরা যে ধরনের পাসওয়ার্ড রাখি, নিজের কিংবা বাবা মায়ের মোবাইল নম্বরের শুরুটা বা শেষের 6টা ডিজিট, এটা কিন্তু মোটেই সেই জাতীয় পাসওয়ার্ড নয়। অনেক ভেবে চিনতে পিনটা সেট করা। মানে ঠিক বুঝলাম না তো। আমাদের এই ইনস্টিটিউট সম্বন্ধে না জানলে এই পাসওয়ার্ড ডিটেক্ট করা প্রায় ইম্পসিবল। বলেন কি? সেদিকে গোয়েন্দা মহাশয় কিছুক্ষণ চুপচাপ কি একটা ভাবলেন, তারপর বললেন, আচ্ছা বাই দা ভাই, এই পাসওয়ার্ডটা কতবার ট্রাই করা যেতে পারে? 5 টাইম স্যার, এর চেয়ে বেশি হলে অ্যালার্ম বাজতে শুরু করবে। বুঝলাম। এরই মাঝে পাশ থেকে হঠাৎই বড়বাবু চিৎকার করে উঠলেন, স্যার স্যার স্যার, এর পাসওয়ার্ড আমি বলে দিচ্ছি স্যার। ইটস 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 সো সিম্পল স্যার। MEGNAD, মেঘনাদ। পুরো মেঘনাদ। তা শুনে মিস্টার ব্যানার্জি হা হা করে হেসে ওঠেন। প্রাণতোষ, এটা পিন, মানে 1 থেকে 9 and 0 ইউজ করতে পারবে, ABCD নহে। আর তাছাড়াও মেঘনাথের এইচ কোথায় গেল? লজ্জায় কিছুটা ইতস্তত হয়ে পড়লেন বড়বাবু। না না, গিয়ে মানে স্যার। আরে হয়েছে হয়েছে, আর লজ্জা পেতে হবে না বলে মিস্টার ব্যানার্জি স্ক্রিনে কিসব প্রেস করতে লাগলেন। বাকি দুজন হাঁ হয়ে দেখতে থাকলো মিস্টার ব্যানার্জির সেই ক্রিয়াকলাপ। কিন্তু সবাইকে অবাক করে কেউ কিছু বুঝে ওঠার আগে হঠাৎই একটা শব্দ করে ভলটা খুলে গেল। তা দেখে চক্ষু চড়ক গাছ হয়ে গেল দুজনের। হ্যাঁ, এসব কি স্যার? সো ইটস আ ম্যাজিক। বলে গোয়েন্দা মশাই চোখটা একবার বুলিয়ে নিলেন ভলটার ভেতর। না, কিচ্ছু নেই, সম্পূর্ণ ফাঁকা। তারপর তিনি উঠে দাঁড়িয়ে বললেন, চলো বসা যাক। বলে মিস্টার ব্যানার্জি পুনরায় এগিয়ে গিয়ে আবার নিজ চেয়ার দখল করলেন। বাকি দুজনও তাকে অনুসরণ করে সেই একই কাজ করল। কিছুক্ষণ মৌনতাতেই কাটল। তবে তা ভেঙে অবশেষে অরণ্য চক্রবর্তী বললেন, বেচারার পাসওয়ার্ডটার চাক্ষুষ ব্রেক হওয়ার ঘোরটা এখনো কাটেনি। না মানে এটা কিভাবে হলো স্যার? না না, আরে ওসব কিছু না অরণ্যবাবু, এক প্রকার প্রেজেন্স অফ মাইন্ডই বলতে পারেন। আপনি যখন বললেন আপনাদের ইনস্টিটিউট সম্বন্ধে না জানলে এই পাসওয়ার্ড ব্রেক করা সম্ভব নয়, তখনই আচমকা এখানের অ্যাড্রেসটা মাথায় চলে আসে আর কি। এর বেশি কিছু নয়। পাশে থাকা বড়বাবু হাঁ করে জড়বৎ হয়ে ভাবলেন কিছুক্ষণ, তারপর বলে উঠলেন, ও এই ব্যাপার। বিহাইন্ড আরবান কমপ্লেক্স, আনন্দপুর রোড, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, 700150। হ্যাঁ, ইয়েস প্রাণতোষ, বাট দ্য প্রবলেম ইজ এই চোর কিন্তু নিরলস ব্যানার্জির চেয়ে কম যায় না, বুঝেছো? বলে মিস্টার ব্যানার্জি গোটা প্রজেক্টের ডাইরেক্টর মিস্টার অরণ্য চক্রবর্তীর দিকে দৃষ্টিপাত করে বলতে শুরু করলেন, সো অ্যাকর্ডিং টু ইউ অরণ্যবাবু, বাইরে থেকে এই ঘরে প্রবেশ করা একরকম অসম্ভব। একই রকমভাবে ওই ভল্টের ব্যাপারটাও আপনি ছাড়া কেউ জানে না। তাহলে চোর এই ঘরটায় প্রবেশ করলো কিভাবে? যদিও বা করলো, পাসওয়ার্ড ও নিমেষেই ক্র্যাক করে ফেললো? না 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 না, হিসেব মিলছে না। আমরা কিছু কি মিস করছি?
কিছু তো মিস করছি। বলেই একটা দীর্ঘশ্বাস নিলেন তিনি। তারপর আবার শুরু করলেন। বাট একটা কথা আপনি বুঝেছেন কিনা জানি না অরণ্যবাবু, যা কিছু ঘটেছে এই ঘরটার মধ্যে, এর জন্যে সন্দেহের লিস্টে কিন্তু সবার আগে আপনি আসবেন। সেটা কি আপনি জানেন? গোয়েন্দা মশাইয়ের এই কথায় ভদ্রলোকের মুখে বিশেষ কোনো অভিব্যক্তি দেখা গেল না। একদম মৃদু স্বরে তিনি বললেন, সে আমি জানি স্যার, আপনারা যাই ভাবতে পারেন আমার বিষয়ে, সবশেষে আমি এটুকুই চাই ফাইলটা যেন আবার ফিরে পাওয়া যায়। আমাদের কতগুলো বছরের চেষ্টার ফল ওই ফাইল, তা শুধু আমরাই জানি। সেটা ফিরে পাওয়ার জন্য আপনারা আমাকে চোর ভাবতে পারেন, এতে আপনাদের কোনো দোষ নেই আর আমারও কোনো সমস্যা নেই। আমি তো জানি আমি এই প্রজেক্টের জন্য কতটা বলিদান করেছি। আচ্ছা ঠিক আছে অরণ্যবাবু, ঠিক আছে, বুঝেছি। আপনি শুধু একটা কথা বলুন, এই রুমে কোনো সিসিটিভি আছে কি? নেই। কেন নেই? আচমকায় প্রশ্নে ভদ্রলোক কিছুটা থমকে যান। তারপর বলেন, মানে স্যার, আমার এই রুমে সবাইকে নিয়ে নানান মিটিং কিংবা ইম্পর্টেন্ট ডকুমেন্ট নিয়ে আলোচনা হয়। আসলে আমরা চাই না এসব আলোচনার কিংবা নেক্সট কে নিয়ে আমরা কাজ করছি তার কোনো প্রমাণ থাক। একটু গোপনীয়তা মেনটেন করেই আমাদের কাজগুলো করতে হয়, বুঝতেই পারছেন আশা করি। বুঝলাম। আচ্ছা, আর একটা কথা, আপনি এখানে বসে মেইন দরজার সামনে কেউ যদি আসে বোঝেন কিভাবে? আর তাছাড়া তখন দরজাটা খোলেনি বা কিভাবে? অবাক হয়ে যান বড়বাবু। হ্যাঁ, এখানে বসে ওই দরজাগুলো খোলা যায় নাকি? অবশ্যই যায়। একটু আগে অরণ্যবাবু কি বললেন শুনলে না প্রণতোষ? উনি চেয়েছেন তাই আমরা ভেতরে আসতে পেরেছি। হ্যাঁ স্যার, উনি তাই তো বললেন একটু আগে। তা আমরা যখন প্রথম দরজার সামনে এসে দাঁড়ালাম, উনি কি উঠে এসে দরজা খুলেছিলেন? বড়বাবু নেতিবাচক ঘাড় নাড়লেন। উনি আগে থেকেই বুঝেছিলেন আমরা এসেছি, যে কারণে উনি ওনার জায়গায় বসেই দরজাটা খুলেছিলেন। কি আমি ঠিক বলছি তো? তাই আমরা খুব সহজেই এই ঘরে ঢুকতে পেরেছিলাম এবং ওনাকে সোজা চেয়ারে বসে থাকতে দেখলাম। এবার অরণ্যবাবু অবাক হয়ে বললেন, কি অবজারভেশন পাওয়ার আপনার স্যার, আপনি ঠিকই ধরেছেন। আমার রুমের দুটো গেটেরই সিস্টেম অবিকল একই রকম। দরজার সামনে কেউ এলে সেন্সার সিস্টেমে সেই বার্তা এসে পৌঁছায় আমার টেবিলের নিচে থাকা এই লাইটার ওপর। তখনই এটা ব্লিঙ্ক করে ওঠে। আর কারোর বেরোনোর সময় সেন্সার জোন থেকে একটু দূরে যাওয়ার মানেই এই দরজাগুলো অটোমেটিক বন্ধ হয়ে যায়। এই কথা শুনেই দুজনেই উঠে এসে টেবিলের নিচে থাকা লাইটটা সচক্ষে দেখলেন। আর ঠিক তার পাশে দুটো সুইচ। আচ্ছা, এইগুলো প্রেস করলেই নিশ্চয়ই গেটগুলো খোলে, তাই না? স্যার, রেড সুইচটা মেন দরজা আর ইয়েলোটা ব্যালকনির দরজা। বুঝলাম। তবে এটুকু আমি আপনাকে বলছি অরণ্যবাবু, যেই চুরিটা করে থাকুক সে কিন্তু আপনার এই রুমটা বা এই রুমটার সম্বন্ধে প্রায় সব কিছুই জানে। তো এটা ধরে নেওয়া যেতেই পারে আপনাদের পুরো টিমের মধ্যেই কেউ না কেউ চোর। কি বলছেন কি স্যার? হ্যাঁ, একদমই ঠিক বলছি। আচ্ছা, আপনি ঠিক কিভাবে জানতে পারলেন যে ফাইলটা খোয়া গেছে? গতকাল রাত্রে অফিস থেকে আমি বেরোনোর আগেও দেখেছি ফাইলটা আছে। সকাল থেকে ফাইলটার সেই অর্থে বিশেষ কিছু প্রয়োজন পড়েনি, কিন্তু এখন দেখি ফাইলটা ভল থেকে উধাও। দিনের বেলার কথা ছেড়েই দিন, তার মানে যা হয়েছে তা রাতেই হয়েছে। বাট কিভাবে? সে যাই হোক, আমরা একটু আপনার রুমটার একটু তল্লাশি নেব। আশা করি আপনি পারমিশন দেবেন অরণ্যবাবু। অবশ্যই স্যার, কিন্তু আমার মনে হয় অন্য কোনো স্পেস রিসার্চ সেন্টার চক্রান্ত করে এমনটা করেছে স্যার। তা আপনার হঠাৎ এরকম মনে হওয়ার কারণ? মানে এরকম একটা ক্রিয়েশনের প্রতি সব স্পেস রিসার্চ সেন্টারেরই লোভ থাকতে পারে স্যার। এই ফাইল একবার হাতে এলে আন্দাজ করতে পারছেন স্যার কি করতে পারে। আমাদের রক্ত জল করা পরিশ্রম স্যার। হ্যাঁ, সবই বুঝতে পারছি অরণ্যবাবু, আপনি অযথা টেনশন করবেন না, আমি দেখছি কি করা যায়। বলেই মিস্টার ব্যানার্জি ও বড়বাবু রুমটা তল্লাশি শুরু করলেন। সবার প্রথম গোয়েন্দা মহাশয় এগিয়ে গেলেন ব্যালকনির দরজাটার দিকে। খুব ভালো করে চেক করলেন দরজাটা। এই দরজাটা মেইন দরজার হুবহু বলা চলে না, এটা সামান্য একটু আলাদা বলতে এটার মাঝে একটা ছোট্ট বর্গাকৃতি শক্ত কাঁচের অংশ আছে। বাকি পুরোটাই স্টেনলেস স্টিল দিয়ে তৈরি। কাঁচের ওই অংশটা দিয়ে সর্বোচ্চ একটা বাচ্চার হাত ভিতরে ঢুকতে পারবে, একটা মানুষের সেটা দিয়ে প্রবেশ ইম্পসিবল। না, সন্দেহজনক কিছু পাওয়া গেল না। এবার গোয়েন্দা মশাই হাতের ইঙ্গিতে অরণ্যবাবুকে বুঝিয়ে দিলেন দরজাটা খোলার জন্য।
আর ওদিকে বড়বাবু সমস্ত দেওয়ালে ঠুকে ঠুকে চেক করতে লাগলেন কোথাও দেওয়াল ফাঁপা আছে কিনা, যদি কোনো গোপন রাস্তা পাওয়া যায়। কিন্তু না, এখানেও কিচ্ছু পাওয়া গেল না। অতঃপর কিছুটা হতাশ হয়েই মিস্টার ব্যানার্জির দিকে এগিয়ে গেলেন বড়বাবু। ততক্ষণে ইয়েলো সুইচ প্রেস করে ব্যালকনির দরজাটা খুলে দিয়েছেন অরণ্যবাবু। মিস্টার ব্যানার্জিও দরজা ছেড়ে ব্যালকনির দিকে অনেকখানি এগিয়ে গিয়েছেন। বড়বাবু তাকে অনুসরণ করে দরজার কাছে গিয়ে দাঁড়ালেন। স্যার, কিচ্ছু পেলাম না তো। কোনো উত্তর আসে না, তাই বাধ্য হয়েই মিস্টার ব্যানার্জির দিকে একটু এগিয়ে যান তিনি। এমন সময় পেছনের দরজাটা অটোমেটিক হালকা শব্দ করে বন্ধ হয়ে যায়। যদিও বড়বাবু এখন খুব ভালো করে জানেন যে দরজার সেন্সার জোন থেকে একটু দূরে চলে গেলে এই দরজাগুলো নিজে থেকেই বন্ধ হয়ে যায়। কাঁচের মধ্য দিয়ে বড়বাবু একবার ভেতরে অরণ্যবাবুর দিকে তাকালেন। ভদ্রলোক ভেতর থেকে হাতের ইঙ্গিতে বোঝালেন দরজাটা খোলার প্রয়োজন আছে কিনা। বড়বাবু নেতিবাচক ঘাড় নাড়লেন। তবে সবচেয়ে অবাক করার বিষয়, এত কিছু ঘটে যাওয়ার পরও মিস্টার ব্যানার্জির কোনো ভ্রুক্ষেপ নেই। ব্যালকনির এক প্রান্তে দাঁড়িয়ে সামনের গর্বের সাথে মাথা উঁচু করে থাকা একটা ঝাউ গাছের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন গোয়েন্দা মহাশয়। তারপর হঠাৎই মাথা উঁচু করে চারতলার দিকে কি একটা দেখতে শুরু করলেন তিনি। আর ঠিক তারপরেই পাক্কা দুধে কূটনৈতিক একটা মৃদুমন্দ হাসির ঝিলিক খেলে গেল গোয়েন্দা মহাশয়ের দুই ঠোঁটে। বড়বাবু তার দৃষ্টি অনুসরণ করে ওপরের দিকে তাকালেন, কিন্তু কোথায় কি? কিচ্ছু নেই। ঝাউ গাছটাও ব্যালকনি থেকে মিনিমাম 15 হাত দূরে। সেই গাছ বেয়ে কারোর ব্যালকনিতে এসে পড়া অসম্ভব। সবকিছু মাথায় কেমন ঘেঁটে যাচ্ছিল তার। তাই কিছুটা বাধ্য হয়ে গোয়েন্দা মহাশয়ের একদম কানের কাছে এসে তিনি ফিসফিসিয়ে বললেন, স্যার, স্যার, ও স্যার। ঘোরগ্রস্ত গোয়েন্দাবাবু চমকে ওঠেন সেই গলার আওয়াজে। আহ, কানের কাছে চিৎকার করছো কেন প্রান্তোষ? মানে কিছুই তো পেলাম না স্যার। আপনি কিছু পেলেন? নাও চলো ভেতরে যাই। বলে মিস্টার ব্যানার্জি পেছন ফিরে কিছুটা এগিয়ে গিয়ে দরজাটার কিসব আঁকিবুকি কাটতে শুরু করলেন। পাশে দাঁড়িয়ে হতবম্বের মতো বড়বাবু এই সবই দেখছিলেন। কি করছেন কি স্যার? কোনো উত্তর আসে না। কিন্তু ঠিক তারপরই দরজাটার মাঝে থাকা ওই কাঁচটার ওপর ভেসে উঠল একটা ডিজিটাল কিবোর্ড। হ্যাঁ, তার মানে এটা এটা কাঁচ নয় স্যার? আরে না না প্রাণতোষ, এটা কাঁচই, তবে ডিসপ্লেও বটে। ওই যে বলেছিলাম, এই দরজাগুলোতে ক্যামেরা ইনভিজিবল থাকে। সম্ভবত ওই যে ওপরে একটা স্ক্রু দেখতে পাচ্ছ, ওটাই ক্যামেরা। তা শুনে বড়বাবু একবার তাকালেন ওপরের দিকে। সত্যি তো, ওপরের একটা স্ক্রু আছে বটে, তবে ওটা যে ক্যামেরা স্বয়ং ভগবানেরও তা বোঝার সাধ্যি নেই। এই জায়গায় আমরা না হয় যদি অরণ্যবাবু হতো, তো এতক্ষণে ওই ক্যামেরাতে ফেস ডিটেক্ট হয়ে যেত এবং দরজাটাও অটোমেটিক খুলে যেত। কি বুঝলে? এবার যদি কোনো কারণে ক্যামেরা কাজ না করে, তখন এই দরজার উপরে হাত দিয়ে পি লিখলেই ড্যাশবোর্ডটা উদ্ভাসিত হয়ে উঠত। আসলে পুরো দরজাটাই একটা ডিসপ্লে। হ্যাঁ, বলেন কি? তাহলে আপনি দরজার উপর আঙুল দিয়ে ওটা পি লিখছিলেন? একদম ঠিক বলেছো ভাইয়া, একদম ঠিক বলেছো। আরে গোয়েন্দা বলে কথা, এসব লক টক কারসাজি নিয়ে আমার একটু খোঁজ রাখতেই হয়। কি বলো? হ্যাঁ, আর এটার পাসওয়ার্ড কিন্তু আলাদা। বুঝলাম স্যার, একই পাসওয়ার্ড দুটো জায়গাতে রাখবেই বা কেন? ঠিক, কিন্তু কিন্তু স্যার মেইন গেটটাতে তো এরকম কাঁচের অংশ নেই। তাহলে ওটা কিভাবে খোলে? ওরও কিছু একটা কারসাজি আছে, খুঁজে দেখলে অবশ্যই বের করে ফেলতে পারবো। সে যাই হোক, এখন কথাটা শেষ হলো না গোয়েন্দা মশাইয়ের। তার আগে হঠাৎ দরজাটা অটোমেটিক শব্দ করে খুলে গেল। অবাক হয়ে বড়বাবু একবার গোয়েন্দা মহাশয়ের দিকে তাকালেন। তা দেখে মিস্টার ব্যানার্জি অট্ট হাসিতে ফেটে পড়লেন। আরে দরজাটা খুলেছে অরণ্যবাবু, আমি নয় প্রাণতোষ।
চলো ভেতরে চলো। মাথা চুলকাতে চুলকাতে বড়বাবু মিস্টার ব্যানার্জিকে অনুসরণ করে ভেতরে প্রবেশ করলেন। আমার এখানে রেড লাইট ব্লিঙ্ক করে যাচ্ছে বেশ কিছুক্ষণ ধরে, তাই বাধ্য হয়ে দরজাটা খুলি। আপনারা কি করছিলেন স্যার? না না, ও কিছু না। পাশ থেকে মৃদু হেসে বড়বাবু বললেন, একটা কথা বলবো অরণ্যবাবু। বলুন, নিঃসংকোচে বলুন প্রণতোষবাবু। আপনাদের এই দরজা কাম ডিসপ্লেগুলো আমার বেশ পছন্দ হয়েছে। এগুলোর দাম কেমন? অবাক হয়ে গেলেন ভদ্রলোক। আপনি এসব কি করে, মানে? মিস্টার ব্যানার্জির দিকে ইঙ্গিত করে বড়বাবু বললেন, ওই যে স্যার দেখালো। এ কথা শুনে মিস্টার ব্যানার্জির দিকে চরম বিস্ময়ের সাথে একবার তাকালেন অরণ্যবাবু। গোয়েন্দা মহাশয় তখন তার অতি পরিচিত আভিজাত্যপূর্ণ গাম্ভীর্যতা নিয়ে বসে রয়েছেন। তারপর ভারী গলায় বড়বাবুর উদ্দেশ্যে বললেন, প্রণত, সেসব পরে হবে। আমরা এখানে এসেছি কেসটা সলভ করার জন্যে, বাড়ির জিনিসপত্র কিনতে নয়। এটা ভুলে যেও না। ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। এবার অরণ্যবাবুর দিকে তাকিয়ে মিস্টার ব্যানার্জি বললেন, আচ্ছা অরণ্যবাবু, আমার যতদূর ধারণা এই স্ক্রুগুলোই তো হিডেন ক্যামেরা, তাই না? এবং রিসেন্টলি আপনার ব্যালকনির দরজাটা বিকল হয়েছিল, কি তাই তো? চমকে ওঠেন ভদ্রলোক। হ্যাঁ স্যার, কিন্তু আপনি কি করে বুঝলেন? ঢোকার সময় মেইন দরজার স্ক্রুটা দেখেই পুরনো মনে হয়েছিল, কিন্তু এটা দেখলাম একদম নতুন, তাই বললাম। সে যাই হোক, এই প্রজেক্টের সব সায়েন্টিস্ট তারা এখন মানে কোথায় কোথায় আছেন? ভদ্রলোক ইতিবাচক ঘাড় নাড়লেন। কাইন্ডলি একটু সবাইকে বাইরে ওয়েট করতে বলুন, আমি একটু ইন্টারোগেট করব। আর আরেকটা কথা, আপনাকেও কাইন্ডলি একটু বাইরে যেতে হবে। ইটস ওকে স্যার, নো প্রবলেম। বলে অরণ্যবাবু চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। তারপর ধীর পায়ে এগিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়ালেন। দরজাটা অটোমেটিক খুলে গেল। আর ঠিক সেই সময় আচ্ছা, আপনাদের চারতলায় কি থাকে অরণ্যবাবু? মিস্টার ব্যানার্জির করা এই প্রশ্নে পিছন ফিরে তাকান ভদ্রলোক। 4 তলাটা তো এখনো রেডি নয় স্যার। উপরে চিলে কোঠার মতো একটা ছোট্ট রুম আছে। আমাদের এখানে মর্নিং ডিউটিতে যে দারোয়ান থাকে ওই ওখানে থাকে, নাম হিরু, ঝাড়খণ্ডের ছেলে। কথাটা শুনে মিস্টার ব্যানার্জি ভাবলেন কিছু, তারপর বললেন, নাইট ডিউটি কি করে? সকাল 8টা থেকে রাত 8টা অবধি হিরু কাজ করে, তারপর রাত 8টা থেকে সকাল 8টা অবধি রামু বলে একটা ছেলে করে, ওই লোকাল ছেলে। কিন্তু হঠাৎ এসব প্রশ্ন কেন স্যার? নাইট ডিউটি যে করে তাকে তো জিজ্ঞাসাবাদ করতেই হবে, মানে কাউকে দেখেছে কিনা। ও বুঝলাম। অতঃপর অরণ্যবাবু ঘাড় নাড়িয়ে বেরিয়ে গেলেন। দরজাটাও কিছুক্ষণ পর অটোমেটিক লক হয়ে গেল। হ্যালো স্যার, আমি দেবব্রত, আর ও আরাত্রিকা। পাশ থেকে মেয়েটি বলল, নমস্কার স্যার। কয়েক সেকেন্ড মিস্টার ব্যানার্জি নিজের নিপুণ দৃষ্টিতে আপাদমস্তক যাচাই করলেন দুজনকে। তারপর বললেন, বুঝলাম, বসুন বসুন, আপনারা দুজনেই বসুন। কথা মতো দুজনেই গোয়েন্দা মহাশয়ের মুখোমুখি দুটো চেয়ার দখল করলেন। আর গোয়েন্দা মশাইয়ের পাশে দাঁড়িয়ে লালবাজার থানার বড়বাবু মিস্টার প্রাণতোষ রায়। সামনের দুজন সায়েন্টিস্ট হলেও এরকম কিছু আজ অবধি যে তাদের জীবনে ফেস করতে হয়নি, তাদের মুখভঙ্গি তার সাক্ষ্য বহন করছে। দুজনের মুখভঙ্গিতে ভয়ের ছাপ স্পষ্ট। তাই দেখে মিস্টার ব্যানার্জি বললেন, আরে আপনারা ভয় পেয়েছেন দেখছি, ভয় পাবেন না, আমরা বাঘ ভাল্লুক নই। আমাদের সামান্য কিছু জিজ্ঞাসাবাদ আছে, মানে ওই কেসের স্বার্থেই বলতে পারেন। আশা করছি আপনারা সাহায্য করবেন। কি করবেন তো? মিস্টার ব্যানার্জির এই জাতীয় সান্ত্বনা বাক্যে কাজ হলো। দুজনের মুখের রেখা বেশ খানিকটা স্বাভাবিক হয়ে গেল। তারপর তিনি শুরু করলেন, কি ঘটেছে আশা করি তা আপনাদের কারোরই অজানা নেই। ইতিবাচক ঘাড় নাড়ায় দুজন। তারপর গোয়েন্দা মহাশয় গম্ভীর গলায় বললেন, এবং যাকে প্রশ্ন করব শুধুমাত্র সেই উত্তর দেবেন। পুনরায় দুজন ইতিবাচক ঘাড় নাড়ালো। মিস্টার ব্যানার্জি দেবব্রত বাবুর দিকে তাকিয়ে বললেন, আচ্ছা, আপনি এই প্রজেক্টের সাথে কিভাবে যুক্ত? আমতা আমতা করে উত্তর দিলেন ভদ্রলোক। আমরা মানে অরণ্য স্যারের। তার আগে হাতটা উপরের দিকে করে মিস্টার ব্যানার্জি তাকে থামিয়ে দিলেন। আপনাকে জিজ্ঞাসা করেছি, আপনাদের নয়। সরি স্যার, এক্সট্রিমলি সরি স্যার। বলে একটু দম নিলেন ভদ্রলোক।
দম বলা ভুল হবে, একটু যেন ভেতরে সাহস সঞ্চয় করলেন। তারপর বললেন, আমি অরণ্য স্যারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট উইথ সিনিয়র সায়েন্টিস্ট অফ দিস প্রজেক্ট। ভদ্রলোক কনফিডেন্টলি এই কথাটা বললেন। বুঝলাম। আচ্ছা, এবার আপনি বলুন আরাত্রিকা ম্যাডাম। খানিকটা দীর্ঘশ্বাস নিলেন আরাত্রিকা, তারপর বললেন, আমার আর দেবের দেবব্রতর একই পোস্ট স্যার। আই এম অলসো আ সিনিয়র সায়েন্টিস্ট অফ দিস প্রজেক্ট। দু চোখ বন্ধ করে কি একটা ভেবে ঘাড় নাড়ালেন গোয়েন্দা মশাই। তারপর বললেন, আচ্ছা, আপনাদের কাউকে সন্দেহ হয়, মানে এনিবডি? দেবব্রতবাবু নেতিবাচক ঘাড় নাড়লেন, কিন্তু আরাত্রিকা দেবীর চোখ মুখ বলে দিচ্ছে উনি কাউকে একটা সন্দেহ করছেন। কি হলো আরাত্রিকা ম্যাডাম, আপনার কাউকে সন্দেহ হয়? হ্যাঁ স্যার, আমার একজনের উপর ডাউট আছে। কথাটা শুনেই গোয়েন্দা মশাইয়ের চোখ মুখ কেমন যেন বদলে গেল। পাশে দাঁড়িয়ে থাকা বড়বাবু বললেন, কার ওপর আরাত্রিকা ম্যাডাম? মনীষা। মনীষা? মানে আপনাদের সেই জুনিয়র যিনি আছেন? ইতিবাচক ঘাড় নাড়ান ভদ্রমহিলা। তো সন্দেহের কারণ? কয়েকদিন আগেও রুবিকে চুপি চুপি বলছিল, শুনছিলাম। আচ্ছা রুবি, আমাদের প্রোগ্রামিং ফাইলটা স্যার কোথায় রেখেছে তুই জানিস? আমি কি করে জানবো? ওসব কথা বলিস না, কেউ শুনে ফেললে কি ভাববে বলতো? চেপে যা। আরাত্রিকার মুখে এই কথা শুনে বড়বাবু চমকে ওঠেন। এত কিসের কৌতূহল ওই মনীষার? ব্যাপারটা কিন্তু আমার গোলমেলে লাগছে স্যার। মিস্টার ব্যানার্জি বড়বাবুকে থামালেন, তারপর বললেন, ওকে, বুঝলাম। আচ্ছা, অরণ্যবাবু ফাইলটা কোথায় রাখেন আপনারা জানেন? দুজনেই সমবেতভাবে উত্তর দিল, না স্যার। ওকে, আপনারা এই মেইন গেটের পিনটার ব্যাপারে কিছু জানেন? এই কথা শুনে দুজনের মুখেই বিস্ময়তার ছাপ ফুটে উঠল। এই দরজার কি সিস্টেম তা অরণ্য ছাড়া আর কেউ জানে না, তবে ফেস ডিটেক্টর আছে এটুকু জানি, কারণ স্যার এই দরজার সামনে দাঁড়ালেই অটোমেটিক দরজাটা খুলে যায়। আমাদের সময় কিন্তু এটা হয় না, ভেতর থেকে স্যার সুইচ না প্রেস করলে আমরা ঢুকতে পারি না। একদম স্যার, আরাত্রিকা যা বলল আমারও একই মত। বুঝলাম। আচ্ছা, আপনারা অরণ্যবাবু আর এই প্রজেক্টের সাথে কতদিন যুক্ত আছেন? আমি আর আরাত্রিকা একসাথেই স্যারের কাছে জয়েন করেছিলাম, তা ধরুন বছর 5 আগে। তারপর পরই স্যার এই স্যাটেলাইটের প্ল্যানটা করেন। তারপর রুবি, মানিষা, ভাস্কর এই প্রজেক্টে জয়েন করে। আই সি। তার মানে আপনারা অরণ্যবাবুকে খুব ভালো করেই চেনেন, তাই তো? আচ্ছা, ওনার উপর আপনাদের সন্দেহ হয় না? মানে ধরুন উনি কাজটা করিয়ে আপনাদের সবাইকে ভাসাচ্ছেন, এরকম কিছু একটা? মিস্টার ব্যানার্জির মুখে এই কথা শুনে বড়বাবু অবাক হয়ে গেলেন। তিনি মনে মনে ভাবলেন, যে মানুষটা আমাদের ফোন করে ডাকলো এই কেস সমাধানের জন্য, তাছাড়াও উনি একটু আগে যে আবেগের সাথে কথাগুলো বললেন, সেটা থেকেই তো বোঝা যায় যে উনি ভীষণ খেটেছেন এই প্রজেক্টটার জন্য। আর স্যার কিনা তাকেই সন্দেহ করছেন। কি জানি বাবা, কিছুই তো বুঝতে পারছি না। কথাগুলো মুখ ফুটে বলা চলে না, তাই তিনি চুপই থাকলেন। তবে গোয়েন্দা মশাইয়ের এই প্রশ্নে দেবব্রতবাবু চুপ থাকলেন না। আমার তো ওনাকেও কেমন কেমন একটা লাগে। কেমন কেমন মানে ঠিক একটু যদি খুলে বলেন। নিজেরই বলতে খারাপ লাগছে। যতই হোক আমাদের ডিরেক্টর, তাও বলছি বহুবার এরম হয়েছে ওনার কাছে কিছু ফোন এলে উনি আমাদের থেকে দূরে যে চুপি চুপি কিসব কথা বলতেন, নিতান্ত প্রয়োজন ছাড়া আমাদের রুমে কোনোভাবেই অ্যালাউ করতেন না। আচ্ছা, উনি এরকম করতেন নাকি? হ্যাঁ স্যার, দেব একদমই ঠিক বলেছে। ওকে, বুঝলাম। আর তাছাড়াও ওই ফাইলটা কোথায় ছিল সেটা উনি ছাড়া তো আর কেউই জানতো না। তাহলে তো ওনাকেই সন্দেহ করা সাজে, তাই না? আমরাও কম শ্রম দিইনি স্যার, দিন রাত এক করে খেটেছি। বুঝলাম। আপনি শান্ত হন দেবব্রতবাবু। আচ্ছা, আপনাদের হবে কি? মিস্টার ব্যানার্জির মুখে এই প্রশ্ন শুনে মাথা মুন্ডু না খুঁজে পেয়ে অবাক হয়ে দাঁড়িয়ে থাকেন বড়বাবু। সামনে বসে থাকা দুজনেরও একই অবস্থা। হবি? হ্যাঁ, হবি বলুন, হবি।
আমার তো ক্রিকেট। আমার নির্দিষ্ট কোনো হবি নেই, তবে একটা নেশা আছে। নেশা? কি নেশা? এই সুদূর দিগন্ত বিস্তৃত মহাকাশ সম্বন্ধে জানা। কত কিছুই না লুকিয়ে আছে এই মহাকাশের অভ্যন্তরে। এই শখের কারণেই সায়েন্টিস্ট হওয়া স্যার। এই প্রজেক্টটা তাই আমার। কথাটা শেষ হলো না, তার আগেই ধুর, তুই থামবি? সব জায়গায় শুধু মহাকাশ মহাকাশ, তার কাটা একেবারে। বলে তাকে থামিয়ে দিলেন দেবব্রত। বড়বাবু তা দেখে মিস্টার ব্যানার্জির দিকে ইঙ্গিত করে অট্ট হাসিতে ফেটে পড়লেন। আসলে অনেক দিনের কলিগ হয়ে গেলে মানুষেরা এরকমই হয়ে যায়, তাই না স্যার? এদিকে মিস্টার ব্যানার্জির মুখে হাসি কিন্তু এলো না। তাকে আগের চেয়ে বরং আরো বেশি গুরু গম্ভীর দেখাচ্ছে, সেটা লক্ষ্য করলেন বড়বাবু। তাই চুপ হয়ে গেলেন তিনি। এভাবেই কিছুক্ষণ নিস্তব্ধতায় কাটল। তারপর গোয়েন্দা মহাশয় বললেন, ওকে, বুঝলাম। নাইস টু মিট ইউ অল। এবার আপনারা আসতে পারেন। আর হ্যাঁ, নিজেদের মোবাইল নাম্বারগুলো একটু প্রণতোষকে দিয়ে দিন। প্রণতোষ, একটু নাম্বারগুলো নোট করে নাও। আর আপনারা বাইরে গিয়ে কাইন্ডলি বাকি 3 জনকে পাঠিয়ে দেবেন। এই কথা শুনে চেয়ার থেকে উঠে দাঁড়ালেন দুজন। তারপর মোবাইল নাম্বারগুলো বড়বাবুকে দিয়ে মুখ না ফিরিয়েই সম্মতির ভঙ্গিতে বার কতক ঘাড় নাড়িয়ে দুজনেই দরজার দিকে এগিয়ে গেলেন। নমস্কার সবাইকে। এই সামনের চেয়ারগুলোতে বসুন তো আপনারা। বড়বাবুর কথা মতো 3 জনই গোয়েন্দা মশাইয়ের সম্মুখে 3টি চেয়ার দখল করলেন। বাম পাশের চেয়ারে একটা মেয়ে, মাঝে একজন ছেলে, ডান দিকে আরও একটা মেয়ে। প্রত্যেকেরই মুখ ভীষণ রকম সিরিয়াস। এবার গোয়েন্দা মহাশয় শুরু করলেন। নমস্কার নমস্কার নমস্কার। আমি নিরলস ব্যানার্জি। যে ঘটনাটা আপনাদের এখানে ঘটেছে সেই বিষয়ে কিছু জিজ্ঞাসাবাদ করার আছে। ডান দিকের মেয়েটা খুব স্মার্টলি উত্তর দিল, সে করুন, তাতে আমার কিছু যায় আসে না। আমাদের যায় আসে। আশা করি বুঝতে পেরেছেন কি বললাম। মিস্টার ব্যানার্জির ধমকের সুরে বলা কথাটায় মুখটা হালকা মুষড়ে পড়ল মেয়েটির। বাই দ্য ওয়ে, আপনার নাম? মনীষা। মৃদু স্বরে উত্তর দিল সে। বড়বাবু একবার সন্দেহের নজরে আপাদমস্তক যাচাই করলেন মেয়েটিকে। পাশ থেকে মিস্টার ব্যানার্জি বললেন, আই সি। তারপর বাম পাশের মেয়েটির দিকে ইঙ্গিত করে বললেন, তার মানে আপনি রুবি, আর আমার সামনে যিনি বসে আছেন আপনি ভাস্কর। অ্যাম আই রাইট? সবাই ইতিবাচক ঘাড় নাড়াল। তারপর তিনি আবারও প্রত্যেককে দরজা ও ফাইলটা কোথায় থাকে সেই নিয়ে প্রশ্ন করলেন। কিন্তু ফলাফল সেই একই। সবার মুখে একই উত্তর, না, তারা নাকি জানে না সেই বিষয়ে। আচ্ছা, আপনাদের কাউকে সন্দেহ হয়? আবারও সবাই নেতিবাচক ঘাটটা নাড়াল। ওকে, বুঝলাম। আচ্ছা, আপনাদের ডিরেক্টর আই মিন অরণ্যবাবু কেমন মানুষ? উত্তর দিল ভাস্কর, অরণ্যবাবু খুবই ভালো মানুষ স্যার। এত উদার মনের মানুষ আমি খুবই কম দেখেছি স্যার। উনি সবাইকে এই কাজের জন্য ভীষণ উৎসাহ দেন। আশা করি আমার সাথে রুবি আর মনীষাও সহমত পোষণ করবে। দুপাশে থাকা রুবি ও মনীষাও ঘাড় নাড়িয়ে সম্মতি প্রদান করল। কিন্তু এবার গোয়েন্দা মশাই যে প্রশ্নটা করলেন তার জন্য কেউই প্রস্তুত ছিল না। যে ফাইলটা খোয়া গেছে ওটা যদি অন্য কোনো স্পেস রিসার্চ এজেন্সির কাছে চায়, তো তার বাজার মূল্য কত হতে পারে? সোজা কথায় ওটা বাজারে বেচলে যারা এগুলো নিয়ে কাজ করে কত টাকা পাওয়া যেতে পারে? থতমত খেয়ে যায় 3 জনই। পাশ থেকে মনীষা বলে উঠল, মানে আমরা কি করে জানবো? আপনি না জানলে কে জানবে মিস মনীষা? মানে আপনি সেদিন কেন রবিকে জিজ্ঞেস করেছিলেন ফাইলটা কোথায় আছে? ও জানে কিনা? জবাব দিন প্লিজ, আনসার। বিশ্বাস করুন স্যার, আমি শুধু কৌতূহলের বশেই রুবিকে এটা জিজ্ঞেস করেছিলাম। আমার আর কোনো ইন্টেনশন ছিল না। মিথ্যে বলছেন না তো? মিথ্যে বললে কিন্তু পস্তাবেন, বলে দিলাম।
আবারও চরম অনুনয়ের সাথে বলে ওঠে মনীষা। না স্যার, বিশ্বাস করুন, আমি এক ফোঁটা মিথ্যে কথা বলছি না। বুঝলাম। আপনাদের আর কার কিছু বলার আছে? এবার রুবি কথাটা বলল। আপনি আরাত্রিকা ও দেবব্রত দাকে জিজ্ঞেস করেননি? সেটার কৈফিয়ত কি আপনাকে দিতে হবে মিস রুবি? না স্যার, তবে আমার তো ওদেরকেই কেমন একটা লাগে। সব সময় নিজেদের মধ্যে কিসব গুজুর গুজুর করতে থাকে। আই সি। বলে মিস্টার ব্যানার্জি কিছুক্ষণ ভাবলেন। তারপর বাইরে থাকা দেবব্রত ও আরাত্রিকাকেও ভেতরে ডেকে আনার আদেশ দিলেন বড়বাবুকে। টেবিলের নিচে থাকা রেড সুইচটা প্রেস করে দরজাটা খুললেন মিস্টার ব্যানার্জি। বাকি দুজনও সশব্দে তিনজনের পাশে এসে দাঁড়াল। বসে থাকা তিনজন সিনিয়রদের রেসপেক্টের খাতিরে উঠে দাঁড়ালো। কেউই কোনো সিট দখল করল না। মিস্টার ব্যানার্জি সেদিকে ভ্রুক্ষেপ না করে উঠে দাঁড়িয়ে বললেন, দেখুন, চুরিটা হয়েছে এই রুম থেকেই। কথাটা শুনে সবাই যেন আকাশ থেকে পড়ে। পাঁচজনই একে অপরের মুখের দিকে দেখতে থাকেন। মিস্টার ব্যানার্জি খুব ভালো করে প্রত্যেককে পরখ করে বললেন, এই রুমেই ছিল এই ফাইলটা। তবে গোপনীয়তা এবং সুরক্ষা দুটোই যথেষ্ট ছিল, কিন্তু তাও চুরিটা হয়েছে। বলে গোয়েন্দা মহাশয় ভল্টের পুরো সিস্টেমটা সবাইকে দেখিয়ে বললেন, এটা কিন্তু বাংলার সম্মানের ব্যাপার, অ্যাট দ্য সেম টাইম দেশেরও। তাই আপনাদের আমি অনুরোধ করছি, আপনারা কেউ কিছু জানলে দয়া করে আমাকে জানান। সবাই চুপ। তবে বড়বাবু মিস্টার ব্যানার্জির মুখে এই জাতীয় কথা শুনে চমকে যান, কারণ তিনি এই মানুষটাকে খুব ভালো করে জানেন। তার সমস্ত ক্রিয়াকলাপের সাথে তিনি পুঙ্খানুপুঙ্খভাবে পরিচিত। ভদ্রলোক কেসের সমাধানের জন্য সম্ভাব্য কালপ্রিটদের কাছে অনুরোধ করার মানুষ মোটেই নয়। হাজারো চেষ্টা করেও তিনি বুঝতে পারছিলেন না এনার মতলবটা কি। ওদিকে সবাইকে চুপ থাকতে দেখে মিস্টার ব্যানার্জি বলে উঠলেন, ওকে, বুঝেছি, আপনারা এবার আসতে পারেন। দরকার হলে আমরা আবার ইনফর্ম করব। কথাটা শুনে সবাই ধীরে ধীরে প্রস্থান করল। রুমটাতে অবশিষ্ট থেকে গেল বলতে দুই মূর্তি, মিস্টার নিরলস ব্যানার্জি ও প্রাণতোষ রায়। কি বুঝলেন স্যার? কিচ্ছু না, কিচ্ছু না, সব গোলমেলে। প্রত্যেকের বয়ানে প্রচুর অসঙ্গতি আছে। এদের মধ্যে কেউ আমাদের ঠকাচ্ছে প্রাণতোষ, কেউ ঠকাচ্ছে। অসঙ্গতি তো আমিও বুঝলাম। কিরকম? এদের সিনিয়র আর জুনিয়রদের মধ্যে একটা মনোমালিন্য আছে স্যার। ওয়াও প্রাণতোষ, ওয়াও 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 প্রাণতোষ, আই এম প্রাউড অফ ইউ। ভেরি গুড পয়েন্ট অ্যান্ড ভ্যালিড পয়েন্ট। বাট একটা জিনিস তুমি কি জানো? কি স্যার? এদের এই মনোমালিন্যের কারণে কে মিথ্যে বলছে সেটা ধরা কষ্টকর হয়ে যাচ্ছে। বড়বাবুর কাঁধে একবার হাত রাখলেন মিস্টার ব্যানার্জি, তারপর বললেন, প্রাণতোষ, সকালের মধ্যে প্রত্যেকের কল লিস্টটা আমার হাতে থাকা চাই। ও, ওটা ওটা আপনি আমার উপর ছেড়ে দিন স্যার। ভেরি গুড। কথাটা বলে অরণ্যবাবুর টেবিলে রাখা পেনদানি থেকে ব্ল্যাক মার্কারটা হাতে তুলে নিলেন। তারপর সোজা এগিয়ে গিয়ে ভলটা যেখানে আছে দেওয়ালের সেই এরিয়াটাতে আঁকিবুকি কাটতে শুরু করলেন। এটা কি করছেন স্যার? আরে বলছি প্রাণতোষ, বলছি, এত তাড়া দাও কেন? এই মানুষটাকে বুঝে ওঠার সাথে বড়বাবু নেই, তাই তিনি চুপই থাকলেন। কয়েক মিনিট এভাবেই কেটে গেল। ততক্ষণে ভল্টের জায়গাটার পুরো দেওয়াল কালো হয়ে গেছে রঙে। তারপর মিস্টার ব্যানার্জি এগিয়ে এসে পেনটা যথাস্থানে রেখে দিলেন। তারপর বললেন, চলো হে প্রাণতোষ, অনেক গোয়েন্দাগিরি হলো, এবার একটু বাড়ি যাই। দারোয়ানকে জিজ্ঞেস করবেন না কিছু? না, বাকি যা আমার দরকার তা দিনের আলো ছাড়া হবে না। যা হবে কাল সকালে। আর আমি গাড়িতে গিয়ে বসছি। তুমি অরণ্যবাবুকে বলে দাও কাল সকালে আমাদের আসা না অবধি এই রুমে কেউ যেন না ঢোকে। আর আরেকটা জিনিস, এই 14টা সিসিটিভি ফুল ফুটেজ নিয়ে রাখতে। রাতে চেক করব, কোনো সাসপিসাস কিছু পেলে
সকালে আমাকে জানাবে। ইজ ইট ক্লিয়ার টু ইউ? ওকে স্যার। বলে গটগট করে গোয়েন্দা মশাই বেরিয়ে গেলেন। দরজার সামনে অরণ্যবাবু তার জন্য অপেক্ষা করলেও মিস্টার ব্যানার্জি তার দিকে গ্রাহ্য করলেন না। তিনি সোজা গিয়ে গাড়িতে বসলেন। কিছুক্ষণ পর সব কাজ মিটিয়ে বড়বাবু গাড়িতে এসে বসলেন। তারপর দেখলেন হাতে ক্লাসিক একটা সিগারেট নিয়ে উনি গান গাইছেন। জীবনে কি পাবো না, ভুলেছিস ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল, শোনা লা 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 লা, জীবনে কি পাবো না, লা 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 লা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল, শোনা। এই মানুষটাকে বোঝার সাথে এ বিশ্বের কারণ নেই। মনে মনে কিছুটা বিরক্তিও হলেন তিনি। আমি মরছি আমার জ্বালায়, বাবু এখানে এসে সঙ্গীত চর্চা করছেন। তবে এই কথা মুখে বললেন না। বেশ কিছুক্ষণ পর তিনি মিস্টার ব্যানার্জির উদ্দেশ্যে বললেন, স্যার, ও স্যার, কি বুঝলেন তাহলে? অবশেষে ধ্যানভঙ্গ হলো মিস্টার ব্যানার্জি। তারপর খানিকটা আনমনা হয়ে বললেন, আরে আকাশটা দেখো প্রাণতোষ, আকাশটা দেখো, কি অপরূপ। দূর বাবা, আরে কেসটা নিয়ে কি বুঝলেন? আচ্ছা, জ্বালায় পড়া গেল তো। আরে সবসময় কেস কেস করো না তো প্রাণতোষ, জীবনে আরো অনেক কিছু আছে উপভোগ করার জন্যে। বাড়ি ফিরতি পত্রতে সারাদিনের কর্মব্যস্ততার জ্বালা আর মস্তিষ্কের জটিলতাগুলো অস্ফুটে ছেড়ে না ফেললে হয় না বুঝলে ভায়া। মাথাটা কিরম একটা জমে যায়, বুঝেছো? মাথার জ্বরটা ছাড়াতে হবে, বুঝলে ভায়া? বাবা, আপনার আবার এসবে মতি হলো কবে থেকে? আরে আগে থেকেই ছিল, তুমি বুঝতে পারোনি। কি জানি বাবা। বলেই বড়বাবু গাড়িটা স্টার্ট দিলেন। কিছুক্ষণ পর মিস্টার ব্যানার্জি বললেন, ও হ্যাঁ, কাল সকালে আমার বাড়ি আসার সময় একটা ভালো দেখে দূরবীন কিনে নিয়ে এসো তো, বুঝলে? অবাক হয়ে যান বড়বাবু। দূরবীন? দূরবীন দিয়ে কী হবে স্যার? আহ, যা বলছি তাই করো, অহেতুক প্রশ্ন করো না। আমি এখন গানের মুডে আছি, একের পর এক পুরোনো দিনের গান মনে পড়ছে। লা 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 লা। বলে তিনি আবার একই সুর গাইতে শুরু করলেন। বড়বাবু আর না খাটিয়ে গাড়ি বাড়ির উদ্দেশ্যে ছুটিয়ে দিলেন। আরে এসো প্রাণতোষ, এসো। ভেরি গুড মর্নিং, এসো। একগাল হেসে বড়বাবু উত্তর দিলেন, গুড মর্নিং স্যার। ভেতরে এসো। দুজনেই এগিয়ে গেলেন সোফার দিকে। প্রাণতোষবাবুর হাতে একটা ছোট্ট ব্যাগ। আরে বসো, চাটা নিয়ে আসি। কথাটা বলেই মিস্টার ব্যানার্জি কিচেনের দিকে চলে গেলেন। মিনিট পাঁচেক পর হাতে চায়ের দুটো কাপ এনে টেবিলে রাখলেন। এই নাও পার্টনার। তা স্যার, আপনাকে আজ বেশ ফুরফুরে লাগছে, ব্যাপার কি? ব্যাপার কিছুই নয় হে ভায়া, আজই তো আসল খেলা। খেলা? ইয়েস, আই মিন ইট, খেলা। তা তুমি সিসিটিভি থেকে কি পেলে? নাথিং স্যার। রাতে অরণ্যবাবু বেরিয়ে যাওয়ার পর আর কেউ ওই রুমটাতে আসেইনি। তার মানেটা বুঝতে পারছো প্রাণতোষ? পারছি স্যার, পারছি। তার মানে যা হয়েছে ওই ব্যালকানির দরজা দিয়ে হয়েছে। অবভিয়াসলি, তার মানে আমার সন্দেহটা ঠিক ছিল। বলেন কি? আপনি জানতেন? তাহলে চুরিটা হলো কিভাবে? হ্যাঁ, ওটাই তো আজকের খেলা। সে ছাড়ো, আমার জিনিস কই? ওয়্যার? জিনিস আবার কি? আরে দূরবীন। ও, দূরবীন। এই নিন।
বড়বাবু হাতের ছোট্ট ব্যাগটা টেবিলের উপর রাখলেন। না, এখন আর খুলে দেখব না, ডিরেক্ট ফিল্ডে টেস্ট করে দেখব। ফিল্ডে দেখা হবে মানে? আরে মানে কিছু না, চলো এখন বেরোই, গাড়ি বার করো। স্যার কিন্তু একটা জিনিস তো আপনি ভুলেই গেলেন, কি বলো তো? কল লিস্ট। ওহো, এত গুরুত্বপূর্ণ জিনিসটা ভুলে গেলাম। বয়স হয়ে যাচ্ছে, হে বুড়ো হয়ে যাচ্ছি প্রাণতোষ, বুড়ো হয়ে যাচ্ছি। বয়স যতই হোক, বাকি আর স্বীকার করা ভোলে স্যার। তা ঠিক। তা তুমি চেক করোনি কল লিস্টগুলো? সিসিটিভি চেক করার পর আর সময় হয়ে ওঠেনি স্যার। দাঁড়াও, একটিবার চোখ বুলিয়ে নিই। সকাল 9টা এই নম্বর থেকে, আচ্ছা ওকে, যেমনটি ভেবেছিলাম এগুলো তো, হ্যাঁ ওকে, ঠিক আছে। মিস্টার ব্যানার্জি চোখ বোলাতে লাগলেন পেপারটাতে। হঠাৎই একটা জায়গায় এসে তার চোখটা আটকে গেল। বড়বাবু তা খুব ভালো করে লক্ষ্য করলেন। কি হলো স্যার? স্যার, এনিথিং রং? ইয়েস প্রাণতোষ, তুমি অরণ্যকে ইনফর্ম করে দাও, আমাদের আজ যেতে বিকেল হবে, আর্জেন্ট কিছু কাজ ছিল, তারপর যাব। কি কাজ স্যার? আরে বলছি, তোমাকে আগে যেটা বললাম সেটা করো। অতঃপর বড়বাবু মিস্টার অরণ্যকে কল করে সব কিছু জানালেন। তারপর মিস্টার ব্যানার্জির উদ্দেশ্যে বললেন, এবার বলুন কি কাজ স্যার? কাজটা তোমার প্রাণতোষ, আমি তোমাকে 4টে নাম্বার দিচ্ছি, এগুলো কার নাম্বার, কোথায় থাকে, এভরিথিং ডিটেলস আমার চাই। আর এই প্রজেক্টের 6 জনেরই পুরো ফ্যামিলি ডিটেলস, এটা আমার লাগবে, একজনও যেন মিস না হয়। বলো, পারবে? আইসা? পারবো না মানে? এ তো আমার বাঁয়ে হাত কা খেল স্যার। আপনি আমাকে এই 2 ঘন্টা সময় দিন। ঘড়িটার দিকে তাকালেন মিস্টার ব্যানার্জি, তারপর বললেন, এখন 9টা, ঠিক 11টায় দেখা হচ্ছে, এইখানে আমি বাড়িতেই আছি। ওকে স্যার। এই বলে বড়বাবু বেরিয়ে গেলেন। দুই মূর্তি তখন সেই একই সোফাতে বসে। মিস্টার ব্যানার্জি ঘড়ির টাইমটা এক পলক দেখে নিলেন, তারপর বললেন, আরে 15 মিনিট আগে চলে এসছো দেখছি। হ্যাঁ, ভেরি পাংচুয়াল। এইটুকু কাজে প্রাণতোষ রায়ের সময় লাগে না স্যার। তা ঠিক, তবে ভায়া দূরবীনটা কিন্তু জম্পেশ নিয়েছো। কেন আপনি দেখলেন নাকি? আরে বসে বসে কি করি, একটু দেখে নিলুম। আর যে কাজ দিয়েছিলাম তার আপডেট বলো। স্যার, যে 4টে নাম্বার আপনি আমায় ডিটেলস জানার জন্য দিয়েছিলেন, ওদের মধ্যে 2 জন বাঙালি আর 2 জন ফরেনার। মুচকি হাসলেন মিস্টার ব্যানার্জি। প্রথমে আসি বাঙালিদের লিস্টে। শেষে 888 থাকা নাম্বারটা এই স্নেহাশিস মণ্ডল নামের এক ব্যক্তির। উনি সম্পর্কে ভাস্করবাবুর পিসে মশা, পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বাড়ি গড়িয়া। আর শেষে 68 থাকা নাম্বারটা গৌতম হালদার নামে কারো। ওনার বাড়ি হচ্ছে ডালহাউসি, পেশায় ব্যবসায়ী, বড় বাজারে কাপড়ের দোকান। আর এনিথিং মোর? আর সম্পর্কে ইনি মনীষা ম্যাডামের দুঃসম্পর্কের কোনো এক দাদা। মিস্টার ব্যানার্জি কিছুক্ষণ গম্ভীরভাবে ভাবলেন, তারপর বললেন, আই সি। দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও, পুরো ব্যাপারগুলো মাথায় একটু সাজিয়ে নিতে দাও। কথাটা বলেই পকেট থেকে একটা ক্লাসিক বের করলেন তিনি। তারপর তাতে মন ভরে সুখ টান মারতে মারতে পুরো ঘরময় পায়চারি করতে লাগলেন। এইভাবেই কয়েক মিনিট কাটল। অবশেষে সিগারেটের শেষ টানটা মেরে তা তিনি অ্যাস্টারের মধ্যে গুঁজে দিতে দিতে বললেন, নাও এবার ফরেনার 2টো ডিটেলস বলো। শেষের 2-3 নাম্বারটা কোনো এক রিচার্ড প্যাটারসন নামের লোকের। তবে স্যার, যেহেতু ফরেনার, তাই এনার কোনো ডিটেলস পাইনি। আর এই 6 জনের সাথে এনার পারিবারিক সূত্রে কোনো যোগাযোগও নেই। বুঝলাম। ওকে, নেক্সট। আর শেষ 53 নাম্বারটা কোনো এক টিমোথি উইন্টার নামে একজন লোকের। এনারও কোনো ডিটেলস পাওনি, তাই তো?
ইয়ে মানে মানে হ্যাঁ স্যার। As I expect. No problem, Pranatosh. You've done a wonderful job. I really admire you. কথাটা বলেই মিস্টার ব্যানার্জি কল লিস্টের উপর আরও একবার চোখ বোলালেন। সাথে সাথে একটা মুচকি হাসির ঝিলিক তার সারা মুখে খেলা করে গেল। কিছু পেলেন স্যার? রুবির পুরো নামটা কি যেন প্রাণতোষ? রুবি চক্রবর্তী। কিন্তু বড়বাবুর এই কথায় ভ্রুক্ষেপ করলেন না মিস্টার ব্যানার্জি। জাস্ট এ মিনিট। কথাটা বলে তিনি দৌড়ে নিজের বেডরুমে চলে গেলেন। মিনিট পাঁচেক বাদে মুখে সেই পুরনো সুরটা করতে করতে ফেরত এলেন। তা দেখে বড়বাবু বললেন, এত সব নতুন চরিত্রের আগমনে আমার কিন্তু মাথা কাজ করা বন্ধ হয়ে যাচ্ছে স্যার। আরে সেটাই তো স্বাভাবিক ভাইয়া, কিন্তু গোয়েন্দার আসল কাজ কি জানো? কি স্যার? দরকারি চরিত্রগুলোকে মনে রেখে বাকিগুলোকে স্মৃতি থেকে সরিয়ে দেওয়া, জাস্ট মুছে দিতে হবে, যাতে কেসটা আরও বেশি ঘেঁটে না যায়, বুঝেছো? একেই তো বুড়ো হয়ে যাচ্ছি। কে দরকারি আর কে দরকারি নয় কেমন করে বুঝবো? মগজাস্ত্র নিয়ে বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং একটা কথা বলে গেছেন, জানো তো? ইন্টেলিজেন্স ইজ দ্য অ্যাবিলিটি টু অ্যাডাপ্ট টু চেঞ্জ। তোমার যদি লক্ষ্য ঠিক থাকে আর বুদ্ধি থাকে, দেন ইউ ক্যান অ্যাচিভ এভরিথিং। বাট এই গুণগুলি যদি তোমার না থাকে, তো ইউ আর লাইক আ বার্ড উইদাউট উইংস। কথাটা শুনে আরো গুলিয়ে গেলেন লালবাজার থানার বড়বাবু। বার কতক মাথা চুলকে বললেন, দূর, কিছু মাথায় ঢুকলো না। আপনি আমায় একটু খুলে বলবেন নাকি স্যার? আরে রোশো ভায়া, রোশো, সব সঠিক সময়ে জেনে যাবে। এখন রুবি, অরণ্যবাবু, দেবব্রত আর আরাত্রিকার ফ্যামিলির ডিটেলসটা আমায় বলো, বাকি এটা লাগবে না। কি জানি বাবা, আপনি যে কি করছেন। বলেই একবার গলা খাঁকিয়ে আবারও শুরু করলেন। সবার প্রথমে অরণ্যবাবুরটা বলছি। আদিবাড়ি বর্ধমান, খড়গপুর আইআইটি স্টুডেন্ট, মেঘনাথ শাহ ইনস্টিটিউট অফ টেকনোলজির সাথে 8 বছর ধরে যুক্ত। কর্মক্ষেত্রে ভীষণ অভিজ্ঞ মানুষ, সেরকম কোনো খারাপ রিপোর্ট এনার সম্বন্ধে নেই। সপরিবারে আপাতত কলকাতার বাসিন্দা, বাড়িতে মা, বাবা, বউ আর একটা বাচ্চা নিয়ে সুখের সংসার। নেক্সট। এবারে দেবব্রতবাবু, কলকাতারই ছেলে, পড়াশুনো এখানেই। এই সায়েন্টিস্ট হিসেবে 7 বছর কাজ করছেন, আর এই ইনস্টিটিউটের সাথে 5 বছর ধরে আছেন। বাড়িতে মা বাবা আছেন, একমাত্র সন্তান তিনি নিজেই, আর স্টিল এখনও আনম্যারিড। আরে সে তো বুঝলাম, কিন্তু তুমি এই দেবব্রতবাবুর গার্লফ্রেন্ড সম্বন্ধে কোনো খোঁজ নাওনি? মিস্টার ব্যানার্জির মুখে এ কথা শুনে চক্ষু ছানা বড়া হয়ে গেল বড়বাবু। এ কথা আপনিও জানেন স্যার? জানি প্রাণতোষ, বাট আন্দাজ করতে পারি। তাহলে ওনার গার্লফ্রেন্ড কে তাও নিশ্চয়ই জানেন? জানি বই কি। কে বলুন দেখি? চ্যালেঞ্জ দিচ্ছ নাকি প্রাণতোষ? না 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 স্যার, মোটেও না, কৌতূহল বলতে পারে। তাহলে বলছি শোনো, দেবব্রতবাবু গার্লফ্রেন্ডের নাম হলো আরাত্রিকা। এই ঠিক বললাম তো? ধন্য ধন্য স্যার, ধন্য, আপনি ধন্য। মানে এ তো ভাবাই যাচ্ছে না, কিন্তু কিন্তু আমি না হয় খোঁজ নিয়ে জেনেছি। আপনি কি করে জানলেন স্যার? আরাত্রিকা ম্যাডামের বয়ফ্রেন্ডকে ভালোবেসে দেব বলার অভ্যাসটা যে যায়নি প্রাণতোষ, সেটা তুমি খেয়াল করোনি। সেকেন্ডের ভগ্নাংশে বড়বাবুর মনে পড়ে গেল কথাটা। ঠিকই তো, সেদিন দুজনকে ইন্টারোগেশনের সময় দেবব্রতকে 2 বার দেব বলে ফেলেছিল মেয়েটা। সে কথা স্মৃতিতে আঘাত আনা মাত্রই বড়বাবু চিৎকার করে উঠলেন, আপনার পায়ে ধুলো দিন স্যার, পায়ে ধুলো দিন স্যার, পায়ে ধুলো। আচ্ছা, হয়েছে হয়েছে, নাও এবার কাজে ফেরা যাক। তা এবার আরাত্রিকা ম্যাডামের ডিটেলসটা শুনি একটু। আরাত্রিকা ম্যাডাম কিন্তু কলকাতারই মেয়ে, কিন্তু বাবার কর্মসূত্রে ক্যালিফোর্নিয়াতে মানুষ। সেখানেই হায়ার সেকেন্ডারি অবধি পড়াশোনা। তারপর আবার ওনার বাবা মিউচুয়াল ট্রান্সফার নিয়ে পুরো পরিবার সমেত দেশে ফেরত চলে আসে। দেশে ফিরে আরাত্রিকা ম্যাডাম আইআইটি গুয়াহাটি থেকে নিজের বাকি পড়াশোনা কমপ্লিট করেন।
তারপরেই ইনস্টিটিউশনে জয়েন করে। আর এখানে এসেই দেবব্রত বাবুর সাথে আলাপ পরিচয়, আর বাকিটা তো আপনি জানেন। তবে স্যার ওনার একটা বদ নেশা আছে। বড়বাবুর এই জাতীয় কথা শুনে উত্তরোত্তর রোমাঞ্চ বেড়ে উঠেছিল মিস্টার ব্যানার্জি, কিন্তু নিজেকে একদম সংযত রেখে তিনি বললেন, কি নেশা? মহাকাশ? না স্যার, জুয়া। নানান ক্যাসিনোতে গিয়ে জুয়া খেলেন, এমনকি প্রচুর টাকা হারিয়েছেন এই জুয়ার নেশায়। বুঝলাম, এবার রুবিরটা বলো। রুবি ম্যাডামও স্যার কলকাতারই মেয়ে। ওনার বাড়িতে সদস্য বলতে 3 জন, মা বাবা আর মেয়ে। ভীষণ মেরিটোরিয়াস মেয়ে স্যার, IIT বম্বে স্টুডেন্ট। তাছাড়া অ্যাজ এ জুনিয়র সায়েন্টিস্ট উনি ইসরোতেও কাজ করেছেন। তারপরে আমাদের মেঘনাথ শাহ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে জয়েন করেন। অ্যাজ পার ব্যাকগ্রাউন্ড চেকস কর্মজীবনে এনার কোনো খারাপ ইতিহাস নেই। বলে একটা দীর্ঘশ্বাস ফেললেন বড়বাবু। সবই তো ঠিক আছে প্রাণতোষ, কিন্তু এই রিচার্ড পিটারসনের সাথে এই রুবির কিসের সম্পর্ক, সেটা ইম্পর্টেন্ট। কি, রিচার্ড প্যাটারসনের সঙ্গে এনার সম্পর্ক আছে? আপনার কথা শুনে আমারও তো এবার তাই মনে হচ্ছে স্যার। আচ্ছা প্রাণতোষ, আমার বাবার কেসটায় যে দুটো ছেলেকে তুমি মানে আমাকে হেল্প করার জন্যে পাঠিয়েছিলে, তাদেরকে ওকে পাওয়া যাবে? আচমকাই কথাটা বলে বসলেন গোয়েন্দা মশাই। কারা বলুন তো? আরে বাবা, তোমার ওই স্পেশাল ক্রিমিনাল ব্রাঞ্চ থেকে যাদের দিয়েছিলে। আরে ওরা তো সেই কেসের পর থেকে আপনার সাথে কাজ করবে বলে একদম বসে আছে। ভেরি গুড, দাও আমাকে নাম্বারগুলো দাও, দরকার আছে। বড়বাবু নাম্বারগুলো দিয়ে গেলেন মিস্টার ব্যানার্জিকে। কন্ট্যাক্ট লিস্টে নাম্বারগুলো সেভ করে নিয়ে তিনি সোজা কল লাগালেন অনিমেষকে। ওদিক থেকে কয়েকটা রিং হওয়ার পর ফোনটা রিসিভ করলো অনিমেষ। ফোনটা লাউড স্পিকারে দিয়ে বলতে শুরু করলেন মিস্টার ব্যানার্জি। হ্যালো অনিমেষ, আমি মিস্টার ব্যানার্জি বলছি। স্যার, আপনি? কি সৌভাগ্য! আপনার বাবার মার্ডার মিস্ট্রিটা সলভ হওয়ার পর থেকে মুখিয়ে আছি আমি। আপনার কবে এই অধমের কথা মনে পড়বে? চরম আনন্দ ও বিস্ময়ের সাথে কথাগুলো বলল অনিমেষ। আরে তোমাদের মতো ব্রেভ ছেলেদেরই তো আমার দরকার। আরে থ্যাংক ইউ স্যার। বলুন স্যার, আমি আপনাকে কি সাহায্য করতে পারি? তোমার এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ আছে তো? হ্যাঁ আছে স্যার। ওকে, কি কাজ সেটা আমি তোমাকে এখনই হোয়াটসঅ্যাপে জানাচ্ছি, কারণ আমি আর প্রাণতোষ এক্ষুনি বেরোবো, কথা বলার সময় নেই। তুমি যত তাড়াতাড়ি পারো আপডেটটা আমায় দেবে। ইজ ইট ক্লিয়ার টু ইউ? বুঝে নিয়েছো সবটা? ক্লিয়ার স্যার। ওকে, ভেরি গুড বয়। বলে মিস্টার ব্যানার্জি ফোনটা কাট করে হাতে দূরবীনটা তুলে নিয়ে মোবাইলে কী সব টাইপ করতে করতে হঠাৎ সোজা হয়ে দাঁড়িয়ে তিনি বললেন, চলো হে প্রাণতোষ। অতিরিক্ত আর একটু শব্দ খরচ না করে তিনি বাইরে বেরিয়ে গেলেন। বড়বাবুর কিছু জিজ্ঞাসার ইচ্ছে থাকলেও তা আর হয়ে উঠল না, তাই তিনিও মিস্টার ব্যানার্জির পেছন পেছন বেরিয়ে গেলেন। আর ঠিক তারপরেই ঘটল ঘটনাটা। মিস্টার ব্যানার্জি তখন গাড়িতে বসে রয়েছে। পাশ থেকে বড়বাবু এসে গেটটা খুলে ড্রাইভারের সিট দখল করলেন। গোয়েন্দাবাবু তখন বেশ খানিকটা সিরিয়াস। হাতের বৃদ্ধাঙ্গুলটি ক্রমাগত কপালের এদিক ওদিক ঘষে চলেছে। তাই দেখে সিট বেল্টটা লাগাতে লাগাতে বড়বাবু বললেন, আমার তো প্রথমে মনীষা ম্যাডামকে ডাউট হয়েছিল স্যার, কিন্তু এখন তো দেখছি এই কেস একেবারে 90 ডিগ্রি ঘুরে রুবি ম্যাডামের দিকে ইঙ্গিত করছে। প্রত্যুত্তরে মিস্টার ব্যানার্জি কিছু বললেন না, শুধু একবার মুচকে হাসলেন। মিস্টার ব্যানার্জি এই সময় আর বিশেষ কিছু বলবেন না। এই গতিক বুঝে বড়বাবু গাড়িটা স্টার্ট করতে যাবেন, ঠিক এই সময় দুজনের পেছন দিক থেকে একটা গুলি সবেগে ধেয়ে এলো তাদের গাড়ির দিকে। তবে তার লক্ষ্যভ্রষ্ট হয়ে মিস্টার ব্যানার্জির পাশের একটা রোডে সজোরে গিয়ে আঘাত করল। এরকম কিছুর জন্য কেউ প্রস্তুত ছিল না। সাথে সাথে মিস্টার ব্যানার্জি বললেন, কভার কভার প্রাণতোষ, কভার, ফাস্ট ফাস্ট, মুভ ফাস্ট।
গোয়েন্দা মহাশয়ের এই আদেশে দুজন শটান গাড়ি থেকে নেমে কভার নিলেন। দুজনেরই হাতের রিভলভারটা তখন রেডি। কিছুটা কৌতূহলের বশে বড়বাবু একটু হালকা পিক করে দেখলেন মাস্ক পরা একটা যুবক তার হাতের মোটর সাইকেলটা সবাইকে ছুটিয়ে দিল দুজনের বিপরীতে। তাই দেখে বড়বাবু বললেন, স্যার স্যার ও পালাচ্ছে, আমি কি শ্যুট করব? ন যেতে দাও, কোথায় আর যাবে? বলে মিনিট 5 সস্থানে বসে রইল দুজনে। ঘটনার আকস্মিকতাটা কোনো মতে হালকা কাটিয়ে উঠে বড়বাবু বললেন, লোকটা কে স্যার? না না, লোকাল কোনো গুন্ডা। ও ও ও কাকে মারতে এসেছিল? মিস্টার ব্যানার্জি নিজের দিকে ইঙ্গিত করে বললেন, আমাকে? কিন্তু কেন? হ্যাঁ, কারণ ওকে যিনি আমাকে মারার জন্য পাঠিয়েছেন সেই মহাশয় খুব ভালো করেই জানেন এই কেস আমি সলভ করে দিতে পারি। একবার ধরা পড়ুক জানোয়ারটা, এমন মারবো না, আপনাকে মারার চেষ্টা। চলো গন্তব্যে যাওয়া যাক। আসল রাঘব বোয়াল ধরা পড়লে এসব চুনোপুটিকে ধরতে কতক্ষণ লাগবে? হ্যাঁ, জাস্ট ক্যাচ কট কট। বলে দুজন উঠে দাঁড়িয়ে আবার গাড়িতে গিয়ে বসলেন। বড়বাবু দেরি না করে গাড়িটা ছুটিয়ে দিলেন। রাস্তায় হঠাৎই ফোনটা বেজে উঠল মিস্টার ব্যানার্জি। তৎক্ষণাৎ ফোনটা বের করলেন তিনি। বড়বাবু আর চোখে দেখলেন অনিমেষ ফোন করেছে। গোয়েন্দা মহাশয় ফোনটা রিসিভ করলেন। তবে এবার ফোনটা লাউডস্পিকারে ছিল না বলে অনিমেষের কোনো কথাই বড়বাবু শুনতে পেলেন না। শুধু মিস্টার ব্যানার্জিকে বললেন, তা তিনি শুনলেন। হ্যালো, হ্যাঁ কি বললে? পেয়েছো? ভেরি গুড। এই কথার পরে মুচকি হাসিয়ে দেখা দিল মিস্টার ব্যানার্জির ঠোঁটে। তারপর তিনি বললেন, বরে বরে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার কোথায় পালাবে খোকা? নিয়ে এসো ওকে, এবারই তো আসল খেলা হে। বড়বাবু মনে মনে ভাবলেন, খোকা? খোকাটা আবার কি? কয়েক সেকেন্ডের বিরতি। এই সময় ফোনের ওদিক থেকে অনিমেষ কিছু বলছে বোঝা গেল। সম্ভবত খোকা বলে আখ্যায়িত ব্যক্তিটিকে কোথায় নিয়ে যেতে হবে তা জিজ্ঞেস করছে। তারপর মিস্টার ব্যানার্জি বললেন, বিহাইন্ড আরবানা কমপ্লেক্স, আনন্দপুর রোড, কলকাতা। আরে হ্যাঁ, রুবি দিয়ে ঢুকছো তুমি। ইয়েস ইয়েস। এতটুকু বলেই ফোনটা কেটে দিলেন। পাশ থেকে বড়বাবু অবাক হয়ে বললেন, কে খোকা স্যার? বিদেশি খোকা প্রাণতোষ, বুঝলে? আপনি কি যে বলেন, কি করেন, আমার মাথায় না কিচ্ছু ঢোকে না মাঝে মাঝে। এখন চলো ভাইয়া, পরে সবটা তোমাকে বুঝিয়ে দেবো। বলে মিস্টার ব্যানার্জি আবারও সেই সুর গাইতে লাগলেন। বড়বাবু হাজারো প্রশ্নের ডালি মনের মধ্যে সুপ্ত রেখে গাড়িটা ড্রাইভ করতে থাকলেন। প্রণতোষ, তুমি এই রুমে থাকো, আমি একটা জায়গায় যাচ্ছি। আমি ফোনে অর্ডার দেওয়া মানেই তুমি ভলটা ওপেন করবে। আশা করি পাসওয়ার্ডটা মনে আছে। গন্তব্যে পৌঁছানোর মিনিট 5 মধ্যেই দুজনেই হাজির হন ডিরেক্টর রুমে। কর্মরত 6 জনকে ওয়েট করতে বলে মিস্টার ব্যানার্জি বড়বাবুকে এই আদেশ দিলেন। বড়বাবুও প্রত্যুত্তরে ইতিবাচক ঘাড় নাড়িয়ে দেওয়ালের ওই নির্দিষ্ট জায়গায় দৃষ্টিপাত করলেন। দেওয়ালটা সেই মার্কারের কালিতে কালো হয়ে আছে পুরো। তারপর তিনি বললেন, মনে আছে স্যার, কিন্তু আপনি কোথায় যাবেন? আরে এসে বলছি, সময় নেই এখন। বলে হাতে ধরে থাকা দূরবীনের ব্যাগটা নিয়ে বেরিয়ে যেতে যেতে তিনি বললেন, ফোনে আমি যেমনটা বলবো তেমনটা করবে প্রণতোষ, মাইন্ডেড। বলেই তিনি বেরিয়ে গেলেন। দাঁড়িয়ে থেকে প্রহর গুনতে থাকলেন বড়বাবু। পুরো কেসটাই কেমন একটা জিলিপির প্যাঁচের মতো মনে হচ্ছে তার। একইভাবে মিস্টার ব্যানার্জিও যে কি করছেন তাও তার বোধগম্য হচ্ছে না। এইভাবে মুহূর্তগুলো কাটতে থাকে। সাউন্ড প্রুফিং রুমটাতে একটা দেওয়ালের ঘড়ির টিকটিক ছাড়া আর কোনো শব্দ নেই। আর ওদিকে জোরে জোরে হেঁটে মিনিট 4 মধ্যে নিজের গন্তব্যে পৌঁছলেন মিস্টার ব্যানার্জি। একটা ছোট্ট কাজ সেরে নিয়ে তড়িঘড়ি তিনি উপরে উঠলেন। তারপর নিজের আন্দাজ করা একদম এক্স্যাক্ট পয়েন্টে পৌঁছে তিনি থমকে দাঁড়িয়ে পড়লেন। হাত থেকে ধীরে সুস্থে বের করে আনলেন এই গেমের মেন অস্ত্র দূরবীনটা। তারপর খুব ভালো মতো সেটাকে সেট করে
তাতে তিনি চোখ রাখলেন। কালো একটা অংশ সাথে সাথে উদ্ভাসিত হলো তার সম্মুখে। তারপরে হিটলারের ন্যায় একটা কূটনৈতিক হাসি দমকা মেরে ভেসে উঠল তার দুই ঠোঁটের ভাগে। চোখটা দূরবীনে রাখা অবস্থাতেই তিনি ফোনটা বের করলেন। ওদিকে বড়বাবু রুমটাতে একা বিহল্যের মতো দাঁড়িয়ে ইতিউতি তাকাচ্ছিলেন শুধু। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনটা ভালো করে লক্ষ্য করলেন তিনি। মিস্টার ব্যানার্জি কল করেছেন। ধীরে ধীরে ফোনটা রিসিভ করলেন তিনি। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। ইউরেকা প্রাণতোষ, ইউরেকা! বলেই চিৎকার করে উঠলেন গোয়েন্দা মশাই। কি হলো স্যার, কি পেলেন? পরে বলছি ভাইয়া, এখন তুমি ভলটা খোলো। ওকে স্যার, আপনি ধরে রাখুন। এক হাতে ফোনটা কানে নিয়ে বড়বাবু দ্রুত এগিয়ে গেলেন অ্যালবার্ট আইনস্টাইনের ফটো ফ্রেমটার দিকে। তারপর তা তুলে তিনি লাল সুইচটা প্রেস করলেন। সাথে সাথে শব্দ করে ভলটা সেই কালো অংশের দেওয়াল থেকে বেরিয়ে এলো। বড়বাবু আবার দ্রুত পায়ে ফেরত এলেন ভলটার কাছে। এমন সময় ফোনের ওদিক থেকে মিস্টার ব্যানার্জির গলা ভেসে এলো। গুড, এবার পাসওয়ার্ডটা দাও। ওকে স্যার। বড়বাবু আবারও দ্রুত হাতে পাসওয়ার্ড ইনপুট করতে লাগলেন। এমন সময় ফোনের ওদিক থেকে আবারও মিস্টার ব্যানার্জি বললেন, ধীরে প্রাণতোষ, ধীরে। তাড়াহুড়ো করছো কেন? বিকুল। ওকে স্যার। শেষ দুটো ডিজিট খুব সন্তর্পণেই প্রেস করলেন বড়বাবু। কিন্তু এ কি, বলটা খুলল না। স্যার, ভলটা খুললো না তো। ফোনের ওদিক থেকে আবারও মিস্টার ব্যানার্জি কণ্ঠ ছাড়লেন। এই জন্যই বলছিলাম ধীরে ধীরে। আমার কথার মাঝে তুমি 4 ডিজিটটার জায়গায় অন্য ডিজিট প্রেস করে দিয়েছো প্রাণতোষ। অবাক হয়ে গেলেন বড়বাবু, সাথে কিছুটা ব্যথিতও হলেন। এত সাধারণ একটা কাজও তিনি ভুল করলেন। সরি স্যার, এই তাড়াহুড়োতে। বলে থমকে গেলেন বড়বাবু। কিছু একটা স্মৃতিতে আঘাত হানা মাত্রই চরম বিস্ময়ে তিনি এদিক ওদিক শুধু চাইতে থাকলেন। আপনি আমাকে দেখতে পাচ্ছেন স্যার? কোনো উত্তর এলো না। শুধু ওপাশ থেকে একটা বিকট হাসি হেসে উঠলেন মিস্টার ব্যানার্জি। আমি জানি স্যার আপনি আমাকে দেখতে পাচ্ছেন, না হলে আমার এই ভুলটা আপনি কখনোই বলতে পারতেন না। আপনি কোথায় স্যার? এবার উত্তর এলো। ব্যালকনির দরজাটা খোলো প্রাণতোষ। বড়বাবু দৌড়ে গিয়ে টেবিলের নিচে থাকা ইউলো সুইচটা প্রেস করলেন। তারপর সোজা ব্যালকনিতে বেরিয়ে এলেন। সোজা দেখো প্রাণতোষ, সোজা, একদম সোজা। ঝাউ গাছের সোজা তাকাও। বড়বাবু সামনের দিকে তাকালেন। ব্যালকনি থেকে হাত 15 দূরে ঝাউ গাছটা, তার থেকে একটু দূরে পুরো বিল্ডিং সারাউন্ডেড ওয়াল, তারপরে মেন রাস্তা। রাস্তার ওপারে সোজা একটা 4 তলার বাড়ি। তার ঠিক 3 তলার জানালা দিয়ে সমান্তরাল তার দিকেই কিছু একটা চোখের সামনে রেখে চেয়ে আছেন এক মানুষের অবয়ব। মানুষটা যে শুধুমাত্র দূরে তা নয়, রীতিমতোই দূরে। খালি চোখে পট করে দেখা কোনোভাবেই সম্ভব নয়। ফুল অ্যাটেনশন দিয়ে কেউ যদি ওই জায়গায় তাকিয়ে থাকে তবেই বোঝা যেতে পারে, নচেত নয়। এতক্ষণে বড়বাবু বুঝে গেছেন ওই ব্যক্তির চোখের সামনে যেটা ধরা আছে ওটা একটা দূরবীন। মনে হয় দেখতে পেয়েছি, তাও একবার দূরবীনটা নাড়ান স্যার। এবার বড়বাবু দেখলেন সেই অবয়বের হাতের দূরবীনটা নড়ছে না। আর কোনো সন্দেহ নেই, ওই ব্যক্তি মিস্টার ব্যানার্জি। আর সেদিন যে মিস্টার ব্যানার্জি ঝাউ গাছ দেখছিলেন না, বরং ঝাউ গাছের আড়ালে থাকা বিল্ডিংটা দেখছিলেন, তাও তিনি এবার বুঝলেন বইকি। কিন্তু কিভাবে এই অসাধ্য সাধন হলো স্যার? না, আমাকে চলে এসো প্রাণতোষ, বলটা খোলাই থাক, বাকিটা এখানে বলছি। মিনিট 5 মধ্যে বড়বাবু এসে উপস্থিত হলেন এই বিল্ডিংয়ে। তারপর সোজা 3 তলায় উঠলেন ও আটকে গেলেন। মিস্টার ব্যানার্জি তখন একটা চেয়ারে বসে, আর তার পায়ের তলায় বসে এক মধ্যবয়স্ক মানুষ। মিস্টার ব্যানার্জির চোখ মুখ তখন ক্রোধে লাল, বোঝাই যাচ্ছে বড়বাবুর আসার আগে দুজনার আলাপচারিতার পর্বটা মোটেই মধুর হয়নি। এমন সময় হঠাৎই ফোনটা পকেট থেকে বের করে ওই ভদ্রলোকের মুখের সামনে ধরলেন আর বললেন, ভালো করে দেখো,
এই লোকটাই ছিল এই রুমটাতে ভাড়ায়। খানিকটা অসন্তুষ্ট মুখে সম্মতিক্রমে ঘাড় নাড়লেন ভদ্রলোক। এতক্ষণের এই ইন্টারোগেশনের মাঝে বড়বাবুর আগমনটা লক্ষ্য করেননি মিস্টার ব্যানার্জি। তারপর বড়বাবুকে দেখে তিনি একদম স্বাভাবিক হয়েই বললেন, আরে এসো প্রাণতোষ, এ নাও। বলেই দূরবীনটা তিনি বাড়িয়ে দিলেন। নিদারুণ কৌতূহলতায় বড়বাবুও দূরবীনটা নিয়ে সেই জানালা দিয়ে চোখ রাখলেন অরণ্যবাবুর রুমের ব্যালকনির দিকে। আর সাথে সাথে দেওয়ালের কালো রঙের নির্দিষ্ট জায়গাটা তার চোখে উদ্ভাসিত হল। বিস্ময়ে চিৎকার করে উঠলেন তিনি। মানে এ তো ভাবাই যাচ্ছে না স্যার, আমি তো জাস্ট শকড। এই জন্যেই দেওয়ালটায় আপনি সেদিন রং করেছিলেন, হ্যাঁ, যাতে দূর থেকে সোজা ভল্টের জায়গাটা দূরবীনে দেখা যায়, তাই না স্যার? বুঝে গেছে আশা করি প্রাণতোষ। চলো, এবার আরও একটা কাজ বাকি আছে। কিন্তু স্যার, আমি জানি প্রাণতোষ, তোমার মনে এখন অনেক প্রশ্ন জমে আছে। তার আগে তুমি সবাইকে নিয়ে অরণ্যবাবুর ঘরটায় যাও, ইনক্লুডিং হিরু। ওখানেই সব উত্তর পাবে। আমি মিনিট 15 বাদে আসছি, ওকে? আর একটিও অতিরিক্ত বাক্যবায় না করে মিস্টার ব্যানার্জি সশব্দে সিঁড়িতে নিচে নেমে এলেন। আধ ঘন্টা বাদে মিস্টার ব্যানার্জি নিবিড় নিস্তব্ধ রুমটাতে প্রবেশ করে দেখলেন একটা টেবিলকে কেন্দ্র করে 7টি চেয়ারে 7 মূর্তির বিরাজমান। তার ঠিক অপোজিট সাইডে 2টি চেয়ার মুখোমুখি রাখা। একটাতে তখনও বড়বাবু বসে, আরেকটা খালি। মিস্টার ব্যানার্জির আগমনে উঠে স্যালুট জানালেন লালবাজার থানার বড়বাবু মিস্টার প্রাণতোষ রায়। মুখে মুচকি একটা হাসি নিয়ে মিস্টার ব্যানার্জি এগিয়ে এলেন নির্দিষ্ট চেয়ারের দিকে। মিস্টার ব্যানার্জির পায়ের আওয়াজ ছাড়া সেই মুহূর্তে আর কোনো শব্দ নেই ওই রুমটাতে। অবশেষে তিনি তার চেয়ার দখল করলেন। পাশে বড়বাবু যথারীতি নিজে চেয়ারে আবার বসলেন। সামনে টেবিলের বাম দিকে প্রথমে হিরু, তারপর অরণ্যবাবু, তার পাশে ভাস্কর, আর তার পাশে দেবব্রত। প্রত্যেকের মুখটা খুব ভালো করে নিরীক্ষণ করলেন তিনি। তারপর একটা লম্বা দীর্ঘশ্বাস নিয়ে বলতে শুরু করলেন, এখানে যতজন উপস্থিত আছেন এদের মধ্যে কিন্তু চোরও উপস্থিত আছে, আমি তাকে দেখতে পাচ্ছি। মিস্টার ব্যানার্জির এই কথায় অবাক হয়ে যায় সেখানে উপস্থিত সকলে। আমি আপনাদের সবাইকে আগেও একদিন একসাথে ডেকেছিলাম এবং বলেছিলাম আপনারা কেউ কিছু জানলে আমাকে সাহায্য করুন। কিন্তু সেদিন আপনাদের মধ্যে একজন এই অধমের অসহায়তায় মুচকি হেসেছিলেন। কি আমি ঠিক বলছি তো? আবারও সবাই যে যার মুখের দিকে তাকালো। তারপর হঠাৎই রুবি বলে উঠল, আমি মোটেও হাসিনি স্যার। আমি কিন্তু কারোর নাম মেনশন করিনি রুবি ম্যাডাম। মিস্টার ব্যানার্জির কথায় তৎক্ষণাৎ চুপ করে গেল সে। তবে পাশে বসে থাকা বড়বাবুর রুবির এই কথাটা কানে গেল না। তিনি শুধু সেই দিনের কথাটা স্মৃতিচারণ করতে থাকলেন। তাহলে এই ছিল অসহায়তার আসল কারণ। তাই বলি, স্যার নিজেকে হঠাৎ অসহায় দেখানোর জন্য এত উঠে পড়ে লেগেছিলেন কেন সেদিন? তারপর খানিক হেসে মিস্টার ব্যানার্জির দিকে তাকালেন। গোয়েন্দা মশাইও প্রত্যুত্তরে একবার মুচকে হেসে আবারও বলতে শুরু করলেন, আচ্ছা, আমি আপনাদের বেশ কিছু প্রশ্ন করব, তার উত্তরগুলো আশা করি সবাই ঠিকঠাক জবাব দেবেন, ওকে? বলে অপর পক্ষের সম্মতির তোয়াক্কা না করে তিনি বলতে শুরু করলেন, আচ্ছা হিরু, তুমি ঠিক সেদিন কাকে দেখেছিলে? হিরু ঝাড়খণ্ডের ছেলে। এতদিন বাংলায় থাকার সুবাদে হালকা বাংলা ভাষা রপ্ত করে ফেলেছে সে। তাই আধো বাংলা আধো হিন্দিতে সে উত্তর দিল, নেহি সাব, আমি তো কাউকে দেখিনি। ওকে, আচ্ছা আপনাদের মধ্যে কেউ এনিবডি রিচার্ড পিটারসন নামে কোনো ব্যক্তিকে চেনেন? আচমকা এই প্রশ্নে সবাই হতচকিত হয়ে গেল কিছুটা। পাশ থেকে উত্তরটা দিল একটা শীতল নারী কণ্ঠ, মানে আমি জানি। উপস্থিত সবাই রুবির দিকে মুখ ফিরে তাকালো। ওয়াও রুবি ম্যাডাম,
আরে আপনি বড় হয়েছেন তো এই বাংলায়, তবুও আপনার এই ফরেনার ফ্রেন্ড তার সাথে কি ফোনেই কথা বলেন নাকি? তা আলাপচারিতা তো গভীর কিভাবে হলো? হ্যাঁ, একটু খুলে বলবেন? কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিল রুবি। ফেসবুক। ভেরি গুড। হ্যাঁ, এখন তো সোশ্যাল নেটওয়ার্কের যুগ, আমি ভুলেই গিয়েছিলাম। তা কাইন্ডলি যদি আপনার এই বিদেশি বন্ধুটির সম্বন্ধে আমাদের একটু বলেন, তাহলে আমরা খুব উপকৃত হই। খানিক আমতা আমতা করেই বলতে শুরু করে। আমাদের আলাপ ফেসবুক মারফত স্যার। ওর বাড়ি টেক্সাসে। প্রফেশন? মিস্টার ব্যানার্জির মুখে এই কথা শুনে চমকে যায় রুবি। ইয়ে মানে আর সংকোচ না করে ঝেড়ে কাশুন রুবি ম্যাডাম। না মানে ও সায়েন্টিস্ট। কথাটা শুনেই চক্ষু চড়ক গাছ হয়ে যায় সকলের, আর বুঝতে বাকি নেই কারো। সঙ্গে সঙ্গে বিদ্রুপ করে বলে ওঠে আরাত্রিকা। ছি 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 রুবি, শেষে কিনা তুই আমাদের এত বছরের শ্রম তোর এই বন্ধুর কাছে বিক্রি করে দিলি? ছি। এই কথায় ডুকরে ডুকরে কেঁদে ওঠে রুবি। বিশ্বাস করো আরাত্রিকা দি, আমি এরকম কিছু করিনি। কি আর বিশ্বাস করবো বলতো, সবই তো দেখতে পাচ্ছি। স্যার স্যার বিশ্বাস করুন, আমি এরকম কিছু করিনি। আমি আর রিচার্ড দুজনকে ভালোবাসি। ফাইল আমি চুরি করিনি স্যার। আমার কেরিয়ারটা এভাবে নষ্ট করে দেবেন না প্লিজ। এই হাত জোর করে আমি আপনাকে রিকোয়েস্ট করছি। পাশ থেকে ভাস্কর বলে ওঠে, হ্যাঁ স্যার, আমি জানি রুবির ব্যাপারটা সব। ওরা দুজনে দুজনকে ভালোবাসে, আর রুবি মোটেই ওরকম মেয়ে নয় স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি একটু শান্ত হন রুবি ম্যাডাম, শান্ত হন। বিকুল বিকুল বলেই কিছুক্ষণ ভাবলেন তিনি। ততক্ষণে রুবিও অনেকটা শান্ত হয়ে গেছে। আচ্ছা, আপনারা রিচার্ডের ব্যাপারটা আপনি আমাকে আগে বলেননি কেন? আমি ভয় পেয়ে গিয়েছিলাম স্যার। রিচার্ড যে সায়েন্টিস্ট এটা আপনারা জানলে আমায় সন্দেহ করবেন, তাই। তাছাড়া আমার আর রিচার্ডের সম্পর্কটা শুধু ভাস্করই জানতো, আমি আর কাউকে এ কথা বলিনি স্যার। রিচার্ড এখন কোথায়? টেক্সাসেই স্যার। এবার পাশ থেকে বড়বাবু অবাক হয়ে বললেন, তাহলে কি রুবি ম্যাডাম এই কাজ করেননি স্যার? না। উপস্থিত সবাই মিস্টার ব্যানার্জির এই উক্তিতে রীতিমতো চমকে উঠলেন। আপনি এই কথা জানতেন স্যার? আন্দাজ করেছিলাম, তবুও এনাদের মধ্যে কিসের সম্পর্ক সেটা তো বাজিয়ে নেওয়া দরকার ছিল নাকি? হ্যাঁ আপনি হাসছেন স্যার? আমি তো ভেবেছিলাম রুবি ম্যাডামই আসল কালপ্রিট। এই কেস তো আরো ঘেঁটে গেল স্যার। কিচ্ছু ঘাটেনি প্রাণতোষ। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। কি বুঝলে? হ্যাঁ কি আর রতন পাবো স্যার, সবই তো কেমন একটা কেমন গুলিয়ে গেল। আরে রসু ভাইয়া রসু, রতন বাবাজি তো আমারই হাতে, একটু সময় দাও। রতন এখন অন দ্য ওয়ে, এই এসে পড়লো বলে। আপনি কি ঠাট্টা করেন না স্যার? আমি কিছু বুঝি না। কিন্তু ঠিক সেই হাসির মাঝে হঠাৎই টেবিলের নিচে থাকা রেড লাইটটা ব্লিঙ্ক করে উঠল। তার মানে বাইরে মেন দরজার কাছে কেউ এসেছে। এই নাও, মনে হয় রতন বাবাজি এসে গেছে বলেই নিচের লাল সুইচটা প্রেস করলেন। ধীরে ধীরে মেন দরজাটা সশব্দে খুলে গেল। উপস্থিত সবাই মুখ ফিরে তাকালো সেই দিকে, আর তাতে যে দৃশ্যটা চোখে পড়ল তা দেখে সবাই আটকে গেল। এক অপরিচিত যুবক হাতে বন্দুক নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করল। তার বন্দুকটা আরেকটা মাস্ক পরা লোকের মাথায় ঠেকানো। তবে বন্দুকধারী যুবকটি সবার কাছে অপরিচিত হলেও উপস্থিত প্রশাসনের সাথে যুক্ত দুই মানুষের কাছে মোটেও অপরিচিত নয়। আরে এসো অনিমেষ, অনেকদিন পর তোমায় দেখলাম, তা কোথায় পেলে এনাকে? বন্দুকধারী যুবকটি এবার উত্তর দিল, আপনার ধারণাটাই ঠিক ছিল স্যার। আজই পালিয়ে যাচ্ছিল জানোয়ারটা। এয়ারপোর্ট থেকে হাতে নাতে ধরে এনেছি ব্যাটাকে। ভেরি গুড জব অনিমেষ, আই মাস্ট সে।
আরে আমি কি এমনি তোমাদের প্রশংসা করি হে? তুমি আর অয়ন সত্যি সাহসী। তোমরা ডিপার্টমেন্টের অ্যাসেট। উই আর প্রাউড অফ ইউ মাই বয়। থ্যাংক ইউ স্যার। তবে এটাই কি করব? একই সাথে সমবেতভাবে অরণ্যবাবু ও মনীষা বলল। আমারও একই প্রশ্ন স্যার, কে ইনি? বলছি তার একবার তোষ, তুমি একটু অনিমেষকে সাহায্য করো, যাও। আর কি, মিস্টার ব্যানার্জির আদেশ শিরোধার্য, তাই বড়বাবু উঠে গিয়ে অনিমেষের কাছে গিয়ে দাঁড়ালেন। আরে এবারই তো আসল খেলা, ওর মুখের মাস্কটা খোলো প্রাণতোষ। ওকে স্যার। বড়বাবু শটাং কালপিটের মুখের মাস্কটা খুলে দিলেন। তারপরে এক অবাক ঘটনা ঘটল। টেবিলের একদম বাম দিকে থাকা ব্যক্তিটি হঠাৎ চেয়ার থেকে উঠে দৌড় লাগালেন ব্যালকনির দরজাটার দিকে। কিন্তু সেই রাস্তায় দাঁড়িয়েছিলেন বড়বাবু ও অনিমেষ। বেটাকে ঝপ করে ধরে নিয়ে তারপর দুটো হাত এমন করে পাক দিয়ে ধরলেন বড়বাবু যে নড়াচড়া করাও তার পক্ষে সম্ভব হয়ে উঠল না। জানোয়ার, তুই আমার হাত থেকে পালাবি? হ্যাঁ, আমি কে জানিস? লালবাজারের বড় বাবু। কথাটা বলেই বড়বাবু সপাটে একটা চড় কষিয়ে দিলেন ছোটখাটো ব্যক্তিটিকে। বেচারা সেই আঘাতে দাপট সহ্য করতে না পেরে দূরে ছিটকে পড়ে গিয়ে ব্যথায় গোঙাতে লাগলো। मर गया रे, मर गया रे, उफ, হিরো তুই? ইয়েস, হিরোই চুরি করেছে, এই আসল চোর। পাশ থেকে মাথায় বন্দুক ঠেকানো লোকটির দিকে ইঙ্গিত করে ভাস্কর বলল, তাহলে ইনি? কিন্তু এর কথাতেই হিরো চুরি করেছে, এবং ভদ্রলোকের নাম টিমথি উইন্টার। অ্যাম আই রাইট? এই কি তাহলে আপনাকে মারার চেষ্টা করছিল? না প্রাণতোষ। বড়বাবু আরো কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু তার আগে মনীষা বলল, কি আপনাকে মারার চেষ্টা করা হয়েছিল? প্রত্যুত্তরে মিস্টার ব্যানার্জি ইতিবাচক ঘাড় নাড়লেন। পাশ থেকে এবার অরণ্যবাবু বললেন, বাট স্যার, এত হার্ড সিকিউরিটি সিস্টেম হিরুর দ্বারা ক্র্যাক করা সম্ভব হবে বলে তো আমার মনে হয় না। হ্যাঁ, কিন্তু এটাই ঘটেছে অরণ্যবাবু। আমি আপনাকে বলছি কিভাবে হয়েছে। এই বলে ব্যালকনির দরজার দিকে দেখিয়ে গোয়েন্দা মহাশয় বলতে শুরু করেন, চুরিটা কিন্তু এই দরজা দিয়ে হয়েছে অরণ্যবাবু। এই দরজার মাঝে যে ছোট্ট কাঁচটা দেখছেন, দেখুন এরই সমান্তরাল দেওয়ালে ভল্টটা আছে। অরণ্যবাবু দেখলেন পুরো ব্যাপারটা, তারপর বললেন, সে ঠিক আছে স্যার, কিন্তু ও এই রুমে প্রবেশ করলো কি করে? তাছাড়াও ভল্টের পাসওয়ার্ড আর সুইচটার ব্যাপারেই বা জানলো কি করে? আপনি উঠে আসুন, বলছি অরণ্যবাবু, বলছি। কথা মতো অরণ্যবাবু উঠে এলেন। মিস্টার ব্যানার্জিও তার সাথে উঠে ব্যালকনির দরজার কাছে গেলেন। এই নিন। তারপর নিজের দূরবীনটা মিস্টার ব্যানার্জির হাতে দিলেন। এবার এই কাঁচটায় দূরবীনটা সেট করে সোজা বাইরের দিকে তাকান। যেমনটি মিস্টার ব্যানার্জি বললেন, অরণ্যবাবুও তাই করলেন। কি দেখতে পাচ্ছেন? থমকে গেলেন অরণ্যবাবু। তারপর কোনো মতে দূরবীনটা থেকে চোখটা সরিয়ে হন্তদন্ত হয়ে তিনি বললেন, তার মানে ওই জানলা থেকে দূরবীন দিয়ে কেউ আমাদের ভল্ট খোলাটা দেখতো স্যার? এক্স্যাক্টলি অরণ্যবাবু, ঠিক তাই হয়েছে। আর ওই ঘরটা 3 তলায় ভাড়া থাকতেন কে জানেন? এই টিমথি উইন্টার। ওই বাড়ির মালিক নিজ মুখে তা স্বীকার করেছেন। বড়বাবুর মনে পড়ে গেল কথাটা। কিছুক্ষণ আগে ভদ্রলোককে ফোনে মিস্টার ব্যানার্জি কোনো একজনের ছবি দেখাচ্ছিলেন। তিনি আসলে এই টিমথি উইন্টার, আর এই ভদ্রলোকটা সম্ভবত ওই বাড়িটার মালিক। এদিকে অরণ্যবাবু চরম আক্ষেপে বললেন, আমারই ভুল স্যার, কেন ভল্টটা আমি দেওয়ালের অন্যদিকে সেট করলাম না? এমন সময় পাশ থেকে মনীষা বলল, মানলাম চুরিটা এই ব্যালকনির দরজা দিয়েই হয়েছে, কিন্তু এই দরজা তো বাইরে থেকে স্যারের ফেস ছাড়া খোলে না। তাহলে খোলে মনীষা ম্যাডাম। বাইরের দরজার উপর পি লিখলে এই কাঁচের উপর পাসওয়ার্ড দেওয়ার ড্যাশবোর্ডটা ভিজিবল হয়। কি ঠিক বলছি তো? ভাবলেন কিছুক্ষণ তিনি, তারপর বললেন, মানলাম ভেতরের ভল্টের পাসওয়ার্ডটা এই টিমথি দূরবীন দিয়ে দেখে নিয়ে রামুকে বলেছিল, কিন্তু বাইরের দরজাটায় তো আমাদের স্যার নিশ্চয়ই পাসওয়ার্ড ইউজ করতেন না, ওটা তো ফেস লকেই খুলতো। তাহলে এটার পাসওয়ার্ড টিমথি জানলো কি করে? এই প্রশ্নটাই আমি আপনাকে একটু আগে করতে যাচ্ছিলাম স্যার। দেখুন, পাসওয়ার্ড তো বটেই,
কিন্তু তার পাশাপাশি পাসওয়ার্ড ইনপুট করার প্রসেসটাও বা কি করে জানলো? তাই তো স্যার, আমি তো ওর পাসওয়ার্ড ইউজ করি না। হ্যাঁ করেছেন। করেছি? কখন? ভালো করে মনে করে দেখুন। অরণ্যবাবু কিছুক্ষণ ভাবলেন, আবার তারপর বললেন, না, মনে পড়ছে না। ক্যামেরাটা যেদিন বিকল হয় সেদিন কি করে ভেতরে এসেছিলেন অরণ্যবাবু? মনে করুন। হ্যাঁ, ঠিকই বলেছেন স্যার। ক্যামেরা খারাপ হওয়ার কথাটা তো আমার মনেই ছিল না। ইয়েস প্রাণতোষ, এই সময় ওই টিমথি পাসওয়ার্ড ইনপুট করার প্রসেসটা দূরবীনের মাধ্যমে দেখে নেয় এবং হিরুকে জানায়, আর হিরু খুব সন্তর্পণে চুরিটা করে। সেদিকে অরণ্যবাবু কিছু বললেন না। হতবাক হয়ে কিংকর্ত বিমূঢ়ের মতো দাঁড়িয়ে থাকলেন তিনি। বোধ হয় নিজের কপালকে দোষ দিচ্ছিলেন। কিন্তু স্যার, ভল্ট ওপেন করার সুইচটা তো ওখান থেকে দূরবীন দিয়ে দেখা যায় না। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ব্যাপার, সেটা হচ্ছে হিরো এই ব্যালকনি অব্দি পৌঁছলো কি করে? ওটা হিরুই বলুক, ও তো তোমার হাতের মুঠোয়, জিজ্ঞেস করো। তাই তো। বলেই বড়বাবু হাতের চাপ একটু বাড়িয়ে দিয়ে আবারও একটা সপাটে চড় কষিয়ে দেন হিরোর গালে। বল জানোয়ার, নাহলে আজ আমি তোকে মেরেই ফেলবো। আবারও ব্যথায় চিৎকার করে ওঠে হিরো। না, সব বলছি সাপ, সব বলছি। আমাকে ছেড়ে দিন সাপ, আমাকে ছেড়ে দিন সাপ, আমাকে ছেড়ে দিন। আমি কিছু করিনি সাপ। বলেই টিমথির দিকে হাত দেখিয়ে হিরু বলল, ये সাপ আমাকে পয়সা কা লোভ থেকে এ কাম করিয়েছে সাপ। আমি কিছু করিনি সাপ, আমি কিছু করিনি। কি করে চুরিটা করলি সেটা বল। রাতে আমি ওপরেই থাকি সাব। उस दिन राते একটা बड़ा वाला रस्सी लेके बहुत संभल के मैं नीच तक आया साहब। তারপর এই সাহাবের বলা তরিকা কাজে লাগা के मैं ये बेलकनी वाला दरवाजा खोल दिया साहब। लेकिन ভোল্ট আমি কিছুতেই খুঁজে পাইনি साहब। उसके बाद थोड़ा ढूंढा मैं, फिर वो वाला फोटो के नीचे मुझे एक स्विच मिला साहब। वो दबाने के बाद ভোল্ট खुल गया साहब। उसके बाद আপনারা তো জানেন সাহেব, আপনারা তো জানেন আমি কিছু করিনি সাহেব। আমাকে ছেড়ে দিন সাহেব। হ্যাঁ প্রাণতোষ, ও একদম ঠিক বলেছে। তোমার মনে আছে হয়তো প্রথম দিনই এভিডেন্স খুঁজতে গিয়ে আমি ব্যালকনি থেকে ওপরের 4 তলার দিকে তাকিয়েছিলাম কিছুক্ষণ। মনে করে দেখো। হ্যাঁ স্যার, মনে আছে, খুব ভালো করে মনে আছে। সেদিনই ওপরের দেওয়ালে দড়ির একটা হালকা দাগ লক্ষ্য করেছিলাম। হিরু চেষ্টা করেছিল দাগটা মুছে ফেলতে, কিন্তু সম্পূর্ণটা সম্ভব হয়নি। আর এখানে আসার আগে যে আমি বেরিয়ে গেলাম, ওই টাইমটা আমি ছাদেই ছিলাম। তখনই এই ডাউটটা আমার ক্লিয়ার হয়ে যায়। আসলে ব্যাপারটা কি জানো, আমি শুরু থেকে আন্দাজ করেছিলাম যে হিরুই চোর, কিন্তু ও এই ফাইলের কি করবে ভেবে দেখেছো? সুতরাং এর মাস্টার মাইন্ড তো কেউ আছে যে ওকে দিয়ে কাজটা করাচ্ছে। তাকে ধরাটাই আমার কাছে তখন জরুরি মনে হয়েছিল। আর সেদিন আমি আর তুমি জিজ্ঞেস করেছিলাম না হিরুকে? মনে করে দেখো, আমি হিরুকে কোনো ইন্টারোগেট করিনি। আসলে আমি যদি হিরুকে ইন্টারোগেট করতাম বা টার্গেট করতাম, তাহলে এই বিদেশি পাখি টিমথি আমার হাতছাড়া হয়ে যেত। ধন্য আপনি স্যার, ধন্য। কথাটা বলেই বড়বাবু একটা স্যালুট ঠুকলেন মিস্টার ব্যানার্জির উদ্দেশ্যে। পাশ থেকে অরণ্যবাবু ধ্যান ভেঙে বললেন, আপনি না থাকলে কি যে হতো স্যার। সত্যি আপনি মহান স্যার। আরে মহানের কিছু নেই অরণ্যবাবু। এই ফাইলটা আমাদের রাজ্যের তথা দেশের সম্পদ, দেশের সম্মান, সবকিছু। এটা ফিরিয়ে আনা আমার কর্তব্য। তা ঠিক স্যার, তা ঠিক। তা যা বলেছেন প্রাণতোষ বাবু। কিন্তু ফাইলটা কোথায় স্যার? পাশ থেকে অনিমেষ উত্তর দিল, এই তো আমার কাছে স্যার।
আপাতত তাহলে সব কাজ মিটলো, এই টিমোথিও আমাদের হাতে আর ফাইলটাও আমরা পেয়ে গেছি। তাহলে আর সবাইকে যেতে বলি স্যার। তাই তো, কেস তো সলভ হয়েই গেল, আমরা আর থেকে কি করি? সহমতে আরাত্রিকা বলল। তাই তো, চলুন সব। এবার বড়বাবু বললেন, একটু দাঁড়ান আরাত্রিকা ম্যাডাম, একটু দাঁড়ান, আমার স্যারকে আর কিছু জিজ্ঞেস করার আছে। মিস্টার ব্যানার্জির দিকে ইঙ্গিত করে বড়বাবু বলতে শুরু করলেন। আপনি তো সবই বুঝিয়ে বললেন স্যার, কিন্তু আপনাকে তাহলে মারার চেষ্টা কে করেছিল? তাছাড়াও এই টিমোথির তো কোনো ডিটেলস আমি পাইনি, তাহলে এর এত কিছু আপনি পেলেন কোথায়? আর এই ফাইলটা নিয়েই বা ও করতোটা কি? কে এই টিমোথি উইন্টার? বাই প্রফেশন টিমোথি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু এর আর একটা পরিচয় আছে। কি পরিচয় স্যার? এর দাদার নাম রজার উইন্টার। মিস্টার ব্যানার্জির মুখে এই কথাটা শুনে আঁতকে ওঠে সবাই। কি? রজার উইন্টার মানে ওই নাসার বিখ্যাত মহাকাশ বিজ্ঞানী রজার উইন্টার? ইয়েস প্রাণতোষ। তার মানে এই ফাইলটা চুরি করে ও ওর দাদাকে বিক্রি করে দিত, আর আমাদের রক্ত জল করা পরিশ্রমের ফুল ক্রেডিট নাসা নিয়ে যেত। প্ল্যান তো তাই ছিল রুবি ম্যাডাম। এ সম্বন্ধে আপনি জানলেন কি করে স্যার? ফেসবুকের জন্য ভাইয়া, ফেসবুক। হ্যাঁ, ও কি ফেসবুকে পোস্ট করে চুরি করতে এসেছে নাকি? আরে না না প্রাণতোষ, তা নয় তা নয়, আসলে সবই ঠিক ছিল জানো তো। কিন্তু এই যে একটা কথা আছে না, চোর বা খুনি তার কিছু না কিছু প্রমাণ দিয়েই যায়। একজনের সামান্য ভুলে নিজের পায়ে তিনি নিজেই এমন কুড়ুল মেরেছেন। মানে কে নিজের পায়ে কুল মেরেছে? এরপর মিস্টার ব্যানার্জি যা করলেন তার জন্য প্রস্তুত ছিল না কেউ। তা বাল্যবন্ধুর সাথে ফেসবুক পোস্ট করাটা কি খুব একটা জরুরি ছিল আরাত্রিকা ম্যাডাম? তা শুনে থতমত খেয়ে যায় আরাত্রিকা সহ সবাই। মানে আপনি এসব কি বলছেন স্যার? আমি তো আপনি বুঝতে পারছেন না তাই না? বুঝিয়ে দিচ্ছি। পাশে দাঁড়িয়ে বড়বাবু সহ সবাই হতবম্বের মতো সবকিছু দেখতে থাকে। এই দেখুন সবাই। তারপর পকেট থেকে মোবাইলটা বের করে সবার মুখের সামনে ধরলেন মিস্টার ব্যানার্জি। এ কি? এ তো আরাত্রিকা দি আর টিমোথি উইন্টার। ইয়েস, আমি খোঁজ নিয়ে দেখেছি, এরা দুজন বাল্যবন্ধু। ক্যালিফোর্নিয়াতে স্কুলে পড়ার সময় এরা দুজন ক্লাসমেট ছিল। নিজের জুয়ার নেশায় যখন সব যেতে বসেছিল, তখনই দুই বন্ধু মিলে এই প্ল্যানটা বানায়। হ্যাঁ, আপনি এসব কি বলছেন স্যার? এই চুরিতে যে ভেতরে কারো হাত আছে এই নিয়ে আমি শিওর ছিলাম। এই ভল্টের ব্যাপারটায় কোনো না কোনোভাবে জানতো এই আরাত্রিকা, তাই এই রুমে নজরদারি রাখার সমস্ত অ্যাক্সেস, ইভেন নিজের দূরবীনটাও এই মহিলাই টিমোথিকে দিয়েছিলেন। এরই কথায় টিমোথি পাশের বিল্ডিংয়ে ভাড়ায় এসেছিল। এমনকি ইন্টারোগেশনের সময়ও আমাদের ভুল পথে চালনা করার জন্যে ইনি মনীষা ও অরণ্যবাবুর নামে আমাদের কাছে বিষমন্ত্র বলেছিলেন। কি বলেছিলেন তো? সো দ্য গেম ইজ ওভার আরাত্রিকা ম্যাডাম। তা এবার নিজে থেকে স্বীকার করবেন নাকি? সবাই আরাত্রিকার দিকে মুখ ফিরে তাকালো। কিছুক্ষণ সবাই চুপ। হ্যাঁ, আমি জুয়া খেলাটা আমার কাছে একটা নেশা। যখন দেখলাম সব কিছু যেতে বসেছে, তখনই আমি এই প্ল্যানটা বানাই। আসলে আমি টাকার লোভ সামলাতে পারিনি। টিমোথির দাদা এই কাজ করলে আমায় $10 মিলিয়ন দেবে বলেছিল, তাই আমি লোভ বড় খারাপ জিনিসে, জানেন তো আরাত্রিকা ম্যাডাম, লোভ খুব খারাপ। আচ্ছা, আর একটা কথা বলুন, ভল্টের ব্যাপারে আপনি জানলেন কি করে? মৃদু স্বরে বলতে শুরু করলো আরাত্রিকা। অরণ্য সহ আমরা সবাই এক উইকেন্ডে এবার গিয়েছিলাম। সেখানেই ওনার ড্রিঙ্কে নেশার ওষুধ মিশিয়েছিল। ছলে বলে ওনার মুখ থেকে ভল্টের ব্যাপারটা জেনে নিই, কিন্তু পাসওয়ার্ডের ব্যাপারটা আমার অধরাই থেকে যায়। বাহ, সবই ঠিক ছিল জানেন তো, শুধু আপনি যদি নয় ফেসবুক পোস্টটা করতেন, ভাবতেই পারেননি না 7 বছর আগে পোস্ট করা একটা ছবি
আপনাকে এইভাবে ফাঁসিয়ে দেবে? তাই না? বাংলায় একটা কথা আছে জানেন তো, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। আপনি পারেনও স্যার, বাবারে এত বুদ্ধি আপনি যে কোথায় রাখেন। আরে না না, আসলে কি জানো তো প্রাণতোষ, কল লিস্ট অনুযায়ী টিমথির সাথে আরাত্রিকার আর রুবির সাথে রিচার্ডের যে রীতিমতো কথা হয় এটা আমি জানতাম। কিন্তু সেদিন যখন তুমি রিচার্ড আর টিমথির ডিটেলসটা আমায় দিতে পারলে না, তখনই আমি বেডরুমে যেয়ে এসব সার্চ করে তারপর দুজনের ফেসবুক খুলতেই ব্যাপারটা আন্দাজ করতে পারি। রিচার্ড পিটারসন কোনোদিনই ইন্ডিয়াতে আসেনি, কিন্তু এই টিমথি অনেকবার বাল্যবন্ধুর সঙ্গে দেখা করতে ইন্ডিয়াতে, ইভেন কলকাতাতেও এসেছে। তারপর আরেকটু রিসার্চ করে জানতে পারি মাসখানেক হলো ভদ্রলোক কলকাতাতেই আছেন, এবং তখনই ডাউটটা আমার বাড়ে। যেহেতু চুরি কমপ্লিট, তাই এখানে থাকাটা মোটেই বুদ্ধিমানের কাজ নয়। তো পাখি যে রিসেন্টলি উড়ে যেতে পারে এটা আন্দাজ করে অনিমেষকে আমি বলি টিমথি উইন্টার নামে কেউ ফ্লাইটে ক্যালিফোর্নিয়া যাওয়ার টিকিট বুক করেছে কিনা সেটা খোঁজ নিতে, এবং সেই খোঁজটা আমাকে দিতে। আমার ধারণায় ঠিক হয়, এয়ারপোর্টেই ধরা পড়ে এই জানোয়ার। বাকিটা তো নিজের চোখেই দেখলে। ওয়াও, এ তো যা সিনেমা স্যার। ব্রাভো মিস্টার ব্যানার্জি, ব্রাভো। বলেই গোয়েন্দা মশাইকে জড়িয়ে ধরেন বড়বাবু। তারপর আলিঙ্গন মুক্ত হয়ে বলেন, আপনাকে মারার চেষ্টা তাহলে কে করেছিল? বলছি। তারপর মিস্টার ব্যানার্জি গম্ভীর পদক্ষেপে এগিয়ে যান সোজা দেবব্রত বাবুর দিকে। তাই দেখে তিনি ভয় উন্মাদের মতো বলতে থাকলেন, শুধু না না না, আমি কিছু করিনি। কিছুই করেননি না? কি মনে করেন আমাদের গাধা? রাগে বিড়বিড় করতে লাগলেন মিস্টার ব্যানার্জি। তারপরে সপাটে একটা চড় কষিয়ে দেন দেবব্রতর গালে। সেদিন প্রেমিকার মহাকাশ নিয়ে বলতে যাও আটকে দিয়ে কি প্রমাণ করতে চাইছিলেন দেবব্রতবাবু? আমি কিছু বুঝবো না? মিস্টার ব্যানার্জির মুখে একথা শুনে অবাক হয়ে যায় রুবি। তারপর বলে, দেবব্রত তার প্রেমিকাটা আবার কে? কেন আরাত্রিকা ম্যাডাম? ওই বলেন কি? ও, এই জন্যে এত গুজুর। একদম। তা দেবব্রতবাবু, টাকার লোভে প্রেমিকার চুরি সাপোর্ট করেও হয়নি আপনার, তাই না? আমাকেও মারতে লোক পাঠিয়েছিলেন। ছি 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 ছি, আপনি বিজ্ঞানী না খুনি? হ্যাঁ, দেবব্রতবাবু আপনাকে মারতে লোক পাঠিয়েছিলেন? পাশ থেকে চিৎকার করে ওঠে দেবব্রত। না 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 না, আমি না। গোয়েন্দা মশাই আবারও একটা সপাটে চড় কষিয়ে দেন দেবব্রতর গালে। যাকে মারতে পাঠিয়েছিলেন সে এখন জেলে। আপনার দুর্ভাগ্য। গাড়ির নাম্বারটা সেদিন আমি দেখে নিয়েছিলাম বৎস, তাও বলবি না তুই, না? আর কত চমক দেবেন স্যার? চমক নহে, ইনভেস্টিগেশন যে পথে আমায় নিয়ে যাবে আমি সেই পথেরই প্রতীক ভায়া। সাথে সাথে তিনি অনিমেষের উদ্দেশ্যে আদেশ দিলেন, অরণ্যবাবু ছাড়া বাকি সবাইকে নিয়ে যাও অনিমেষ, আর এই চারটাকে জেলে নিয়ে গিয়ে যাওয়ার ব্যবস্থা করো। অনিমেষ ইতিবাচক ঘাড় নাড়ালো। এবার জানার থেকে ম্যাডাম, বাল্যবন্ধু ও প্রেমিকের সাথে একটু জেলের ভাত খেয়ে আসুন। কেমন? আপনি আরও একবার প্রমাণ করলেন স্যার, আর সাথে রক্ষা করলেন আমাদের তিলোত্তমার সম্মান, দেশের গৌরব। আপনার সাথে কাজ করতে পারাটা আমার সৌভাগ্য। প্রয়োজন পড়লে একবার শুধু কল করবেন। বাই স্যার। অবশ্যই অনিমেষ, এখন এসো। মিস্টার ব্যানার্জির হাতে ফাইলটা দিয়ে সবাইকে নিয়ে অনিমেষ বেরিয়ে গেল। রুমটাতে অবশিষ্ট থাকলো বলতে মিস্টার ব্যানার্জি, বড়বাবু ও অরণ্যবাবু। এই নিন অরণ্যবাবু, আমাদের রাজ্যের এবং দেশের সম্মান আমি সসম্মানে আপনার হাতে তুলে দিলাম। বলেই মিস্টার ব্যানার্জি ফাইলটা অরণ্যবাবুর হাতে তুলে দিলেন। আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো স্যার। পাশ থেকে বড়বাবু বললেন, কংগ্রাচুলেশনস স্যার। আরে থ্যাঙ্কস মাই পার্টনার, তুমিও দারুণ কাজ করেছো। এখন চলো ভায়া, খুব টেনশনে ছিলাম কিছুদিন। বাড়ির মজাদার চায়ের আসরে এই টেনশন ঝেড়ে ফেলতে হবে, কি বলো? হ্যাঁ, তা যা বলেছেন, চলুন।
বলেই বড়বাবুর কাঁধে হাত রাখলেন মিস্টার ব্যানার্জি। তারপর হাতের ভঙ্গিতে যাওয়ার ইঙ্গিত দিয়ে দুজনেই সামনের দিকে এগিয়ে যেতে লাগলেন, সাথে গোয়েন্দা মহাশয়ের গুনগুনিয়ে করা সেই সুরটা। যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। আপনি শুনছিলেন সৌরভ সেনগুপ্তের কলমে মিস্টার ব্যানার্জি ও নথি রহস্য। গল্পের সূত্রধর ও রবির চরিত্রে আমি অদ্রিজা, অরণ্য, দেবব্রত ও আরাত্রিকার চরিত্রে অতনু, রূপ ও নীলাঞ্জনা। অন্যান্য চরিত্রে প্রীতি, প্রহ্লাদ, তুহিন ও নীল। স্ক্রিপ্টে তুফান। এপিসোড ম্যানেজমেন্ট, সাউন্ড এফেক্টস ও ডিরেকশনে সৌম্যদীপ, নীলাঞ্জন ও লাবণ্য। আজ আপাতত এখানেই শেষ। পরবর্তীতে আবারও ভিন্ন স্বাদের কোনো এক গল্প নিয়ে হাজির হবে টিম ফ্যাবিউলাস টেলস। ততক্ষণ সুস্থ থাকুন ও ভালো থাকুন, স্পেশালি সাহিত্যে থাকুন। শুভরাত্রি।